ওকে, তো হ্যালো এভরিওয়ান, আমাদের ক্লাস স্টার্ট করতেছি। সো আমাদের গ্রেক প্রিমিয়াম ক্লাসে প্রিমিয়াম প্লাস ওরিয়েন্টেশনের ক্লাস আজকে এটা। ওরিয়েন্টেশনে বেসিক্যালি যেটা করা হয়, ওভারঅল আমাদের বেসিক ডিসকাশনটাই হবে। তো বেসিক ডিসকাশন যদি বলতে চাই তার আগে একটু আমার পরিচয় দেওয়া উচিত, বিকজ ইউ শুড নো মানে আপনারা কার কথা শুনতেছেন। সো আমি মোহাম্মদ আয়াজ। আমার বিএস অনার্স আর এমএস ছিল বায়োকেমিস্ট্রি মলিকুলার বায়োলজি ডিউ থেকে, 60th ব্যাচ। আর তারপর আমি আইবিএ থেকে এমবিএ করেছি, আইবিএ ডিউ থেকে, ওটা 61st। তো ইনসিডেন্টালি মিলে গেছে 60-61, বাট কমপ্লিটলি সেপারেট ব্যাচ নাম্বারস। ওকে, সিমিলার টাইমে আমি হচ্ছে জিআরই দিছিলাম, 325 আসছিল আমার, কোয়ান্ট 168, ভার্বাল 157, আর এডাব্লিউ এ 4.5। ওকে, সো এটা হচ্ছে জাস্ট আমার পরিচয়। আপনাদের পরিচয় সম্পর্কে আমরা জানবো নেক্সট ক্লাসে। ওকে, সো শুরু করি আমাদের আজকের কথাটা। আচ্ছা, এখানে যাওয়ার আগে আমি একটু বেসিক ডিসকাশন করে আমার যা যা প্রিপেয়ার করে রাখছি সেগুলো আপনাদেরকে দেখাই। সো জিআরই যে জিনিসটা, ওকে, গ্র্যাজুয়েট রেকর্ড এক্সামিনেশন, এটা একটা এক্সাম। এটা নেয় হচ্ছে ইটিএস। ইটিএস হচ্ছে একটা প্রাইভেট কোম্পানি, এডুকেশন টেস্টিং সার্ভিস, একটা আমেরিকান কোম্পানি। ওদের কাজই হচ্ছে এই পরীক্ষাটা নেওয়া। কেন ওরা এই পরীক্ষাটা নেয়? অ্যাডমিশন কাউন্সিলের, বিভিন্ন ইউনিভার্সিটির অ্যাডমিশন কমিটিকে হেল্প করার জন্য। ওকে, কিভাবে হেল্প করে? আমরা জানি যে আমরা সবাই এই ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে, স্পেশালি ইউএস বলেন বা কানাডা বলেন বা আরো যেসব ইউনিভার্সিটি, দেশের ইউনিভার্সিটি আছে, এমএস বা পিএইচডির জন্য হচ্ছে আমরা অ্যাপ্লাই করি। এবং আমরা শুধু অ্যাপ্লাই করি না, আমরা বেসিক্যালি ফুল ফান্ডিং স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করি, বিকজ আদারওয়াইজ আমরা অনেক ক্ষেত্রে আমাদের যে ব্যাকগ্রাউন্ড, আমরা আসলে অনেক ক্ষেত্রে এটা এফোর্ড করতে পারবো না, রাইট? সেই ফান্ডিং এর জন্য বলেন বা অনেক সময় জাস্ট অ্যাডমিশনেরই একটা রিকোয়ারমেন্ট হিসাবে জিআরই একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। কেন? বিকজ যখন হচ্ছে আপনি অ্যাপ্লিকেশনটা করতেছেন, তখন অ্যাডমিশন কমিটির কাছে আপনার প্রোফাইল হিসেবে, প্রোফাইল বলতে আমরা বুঝি আপনার সিজিপিএ, আপনার সিজিপিএ, আপনার রিসার্চ এক্সপেরিয়েন্স, ওকে, রিসার্চ এক্সপেরিয়েন্স শর্টকাট বলতেছি, মানে অনেকে জানেন জিনিসপাতিগুলো তাই। রিসার্চ এক্সপেরিয়েন্স, আপনার জব এক্সপেরিয়েন্স, ওকে, বা আপনার ওভারঅল আদার স্টাফ, এন্ড সাথে হচ্ছে যে এই জিআরই, এই পুরো জিনিসটাকে মিলে বলা হচ্ছে প্রোফাইল। সেটা যত সবগুলা ভালো হয় তত হচ্ছে জিনিসটা ভালো হয়। এখন অনেক সবার তো জিনিসটা ইউনিফর্ম না, কারো কারো হতে পারে যে কারো সিজিপিএটা একটু খারাপ, কারো হতে পারে এটাতে একটু ল্যাকিং আছে, কারো হতে পারে স্টাডি গ্যাপ আছে, ওকে, বা সিম্পলি কারো এই তিনোটাই ভালো, বাট তাও সে জিনিসটাকে আরো বোলস্টার করতে চাচ্ছে। বোলস্টার মানে হচ্ছে আরো বেশি স্ট্রং করা, আরো বেশি সাপোর্টিভ করা। এই সাপোর্ট করার কারণে যাই হোক আমরা তার অনেকে জিআই দিতে চাই। এটা হচ্ছে জিআরই দেওয়ার একটা ফান্ডিং এর রিজন। আর কিছু কিছু ইউনিভার্সিটির অ্যাডমিশনের মধ্যে জিআইটা একটা রিকোয়ারমেন্ট। সো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস। রিকোয়ারমেন্ট মানে হচ্ছে যে ওইটা ছাড়া আপনি অ্যাপ্লাই করতে পারবেন না, ওকে, জিআরই স্কোরটা দিতে হবে। যেমন আপনি আইএলস ছাড়া বা টোফেল ছাড়া, একটা ল্যাঙ্গুয়েজ ইয়ার টেস্ট ছাড়া আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। সেটাকে বলে রিকোয়ারমেন্ট। আর আমাদের শখটা শুধু রিকোয়ারমেন্টে না, আমরা জানি যে আমরা ফান্ডিং ছাড়া পসিবল না আমাদের অনেকের ক্ষেত্রে। সো রিকোয়ারমেন্টের সাথে কিছু কিছু ইউনিভার্সিটিতে হয়তো রিকোয়ারমেন্ট না, জিআরই জিআরই ছাড়াও যেতে পারে মানুষ। মানুষ হয়তো রিসার্চ এক্সপিরিয়েন্স দিয়ে যেতে পারে, সার্টেন লেভেলে তার প্রোফাইলটা বিল্ড আপ করা আছে, তার সিজিপিএ বা সবকিছু মিলায় যেতে পারে। কিন্তু হয়তো ফান্ডিং পাওয়াটার জন্য একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ লাগে। কম্পিটিটিভ অ্যাডভান্টেজ মানে কি? আপনার কাছে দুইজন মানুষ আসছে, তো আপনি কি করবেন? আপনি সবচেয়ে বেস্ট মানুষটাকে নিতে চেষ্টা করবেন। সো এইটা দিয়ে মানুষ, এই জিআইটা দিয়ে প্রোফাইলটাকে আরেকটু ভারী করে, আরেকটু হেভি করে, ঠিক আছে, অ্যাডভান্টেজ নেয় আর কি একটা। সো এটা হচ্ছে যে ওভারঅল জিআরইর কাজটা। এখন ইটিএস কি কাজটা করে? ইটিএস জানে যে অ্যাডমিশন কমিটির কাছে বিপুল পরিমাণে, বিভিন্ন ইউনিভার্সিটি অ্যাডমিশন কমিটির কাছে বিপুল পরিমাণে অ্যাপ্লিকেশন আসে। এখন অ্যাডমিশন কমিটি তো এটা নিয়ে একটু কনফিউজ থাকতেছে, রাইট? যে আচ্ছা, আমার কাছে এত 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 ইয়ে আসতেছে, আমি কাকে ছেড়ে কাকে নিব? সো ইটিএস এসে বলছে, আচ্ছা ঠিক আছে, টেনশন নিও না, উই হ্যাভ ডেভেলপড এ টেস্ট। তুমি যদি এই টেস্টটা দিয়ে কাউকে জাজ করো, এটা একটা স্ট্যান্ডার্ডাইজ টেস্ট। লিখতেছিও না পুরোটা, এটা অনেকবার পরে আমরা শুনবো। এটা স্ট্যান্ডার্ডাইজ টেস্ট, দ্যাট মিনস এটা যে দেশ থেকে নিক না কেন, যেইখান থেকে নিক না কেন, আমরা একটা পার্টিকুলার স্ট্যান্ডার্ড মেনটেন করি। সো ইভেনচুয়ালি কেউ যদি বলে যে কার স্কোর 325, যেমন আমি বললাম আমারটা, আর কারো স্কোর হয়তো 330, তো তুমি জানবা যে ও বেটার, ওকে, বা কারো 320, তখন তুমি জানবা যে ও থেকে বেটার, রাইট? সো এই যে একটা প্রসেস ডেভেলপ করছে ইটিএস, এটাই হচ্ছে যে ওদের কাহিনীটা, এবং এটা ওদের উপর একটা বিজনেস মডেল। ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, ইটিএস এর একটা ব্যবসা, ওকে। বিকজ আপনি যখন রেজিস্ট্রেশন করবেন জিআরই জন্য, ইউ উইল বি গিভিং অ্যারাউন্ড $228 এখন, $220 প্লাস $8 ট্যাক্স, সবকিছু মিলে $228। সো এটা তো ইটিএস এর কাছে যাচ্ছে। ইটিএস বিনিময় কি করে? টেস্টটা ডেভেলপ করতেছে, টেস্টটা কন্ডাক্ট করতেছে, এন্ড টেস্টটা ওরা ওইভাবে করে স্টাবলিশ করে রাখছে যে আচ্ছা না, এই জিআইটা না দিলে আপনি অনেকগুলো জায়গাতে এমএস বা পিএইচডির জন্য অনেক ক্ষেত্রে আপনি মানে অ্যাপ্লাই করতে পারবেন না, অনেক ক্ষেত্রে অ্যাপ্লাই করলেও আপনি ফান্ডিং পাওয়াটা আপনার জন্য বেশ টাফ হয়ে যায়।
ইন শর্ট, দিস ইজ দ্য জিআরই গেম। জিআরইতে ইটিএস এর মেইন রোল। এটাকে আপনি এভাবে চিন্তা করতে পারেন, ফর এক্সাম্পল এটা হয়তো আমাদের দেশে বিসিএস, আর এটা হচ্ছে পিএসসি। ওকে, পিএসসি বিসিএস নাই, ওইরকম ভাবে চিন্তা করতে পারেন জিনিসটা। দে আর দ্য এক্সাম টেকার। সো এক্সাম টেকারের কথা যখন বলছি, এখানে আরেকটা ছোট্ট জিনিস বুঝে ফেলা দরকার। এই যে ইন্ডাস্ট্রিটা পুরাটা, এই ইন্ডাস্ট্রিতে এরা হচ্ছে সবচেয়ে বড়, এরা হচ্ছে এক্সাম টেকার। এক্সাম টেকার, দ্যাট মিনস ওর টেস্ট টেস্ট মেকিং কোম্পানি। দে আর দ্য টেস্ট মেকিং কোম্পানি। সো এই জিনিসটা একটু বুঝেন, বুঝে ফেললে ভালো হয়। সো একটা হচ্ছে টেস্ট মেকিং কোম্পানি, যারা টেস্ট মেক করে, যেটা ইটিএস, দে মেক জিআরই। আবার আছে জিম্যাক, দে মেক জিম্যাট। জিম্যাট নিয়ে কথা আমি আজকে বলবো, একটু পরে আসবে, এটা নিয়ে অনেক কথা আছে। ইটিএস আর জিম্যাকের একসময় অনেক খুব ভালো দোস্তি ছিল, এখন ওরা শত্রু হয়ে গেছে আর কি। তো আরেকটা হচ্ছে টেস্ট প্রেপ কোম্পানি, সোজা বাংলায় কোচিং সেন্টার। যেমন আপনারা এখন আমার ক্লাস করতেছেন, আমরা গ্রেক, আমরা একটা কোচিং কোম্পানি, রাইট? আমরা টেস্ট প্রেপ নিতে হেল্প করি। এরকম ইন্টারন্যাশনাল আর অনেক কোচিং কোম্পানি আছে যারা জিআর এর জন্য খুবই বিখ্যাত। একটা হচ্ছে ম্যাগুস, তারপরে ম্যানহাটন। একজন ইন্ডিপেন্ডেন্ট ইয়া আছেন, আহ, একজন ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে আমার আহ, খুব ইম্পর্টেন্ট একজন টেস্ট প্রেপ এক্সপার্ট আছে। সে হচ্ছে আমাদের সবার প্রিয় গ্রেগ ম্যাট, অনেকে হয়তো নাম শুনছেন গ্রেগ ম্যাটের, আই থিঙ্ক দিস অনেকেই এখানে নাম শোনার কথা গ্রেগ ম্যাটের। সো সে খুব ইন্ডিপেন্ডেন্ট, সে কোনো কোম্পানি না, সে জাস্ট একটা নিজেই বানাইছে অনেক কিছু। তো ম্যাগুস, ম্যানহাটন, গ্রেগ ম্যাট এরা সবাই হচ্ছে টেস্ট প্রেপ কোম্পানি। ওকে, এরা কোচিং মানে আমাদের মতো, মানে আমরা হেল্প করতেছি। আর এরা হচ্ছে টেস্ট মেকিং কোম্পানি। এখন পরীক্ষার প্রশ্ন বানাচ্ছে কে? অবভিয়াসলি এরা। সো ইভেন দো আই এম পার্ট অফ দিস, বাট উই অল হু আর পার্ট অফ দিস, ম্যাগুস বলেন, ম্যানহাটন বলেন, গ্রেগ ম্যাট বলেন, বা আমরা সবাই দিন শেষে বলি যে আপনি আগে ইটিএস এ জিনিসপাতি করবেন। কেন? যেই কারণে, ফর এক্সাম্পল, কেউ যদি বাংলাদেশে বিসিএস এর পরীক্ষা দিতে চায়, তো সে সবার আগে বিসিএস এর প্রিভিয়াস কোয়েশ্চেন সলভ করবে। সে অন্য কোনো কোচিং এর কোয়েশ্চেন সলভ করা উচিত না তার। সলভ করা উচিত তার বিসিএস এর কোয়েশ্চেন, বিসিএস এর প্রিভিয়াস কোয়েশ্চেন গুলা, বিকজ দ্যাটস দ্য বেস্ট, মানে বেস্ট স্ট্যান্ডার্ড হি অর শি ক্যান গেট। যা আচ্ছা ঠিক আছে, এইরকম প্রশ্ন হয়। সিমিলারলি আপনি যদি জিআরই দিতে আসেন, আপনার ফার্স্টে ইটিএস এর কোয়েশ্চেন সলভ করা উচিত। মানে ইটিএস ওদের অফিসিয়ালি যে কোয়েশ্চেন গুলাকে রিলিজ করছে, যে আচ্ছা এগুলা ধরে আপনারা প্রিপারেশন নেন, এটা আমাদের ফার্স্ট অফ অল বোঝা উচিত। ঠিক আছে? এখন এটার সাথে সাথে আমরা ডেফিনেটলি এইখানে থার্ড পার্টি থেকেও যখন যেটা রেলেভেন্ট সেটাও আমরা করব। ঠিক আছে? আমরা থার্ড পার্টি থেকেও অনেক রেলেভেন্ট জিনিসপাতিগুলো করব। ওকে, সো দ্যাটস ইট। এই হচ্ছে যে আমাদের কথাবার্তা মোটামুটি। ওকে, এখন এইখানের মধ্যে এরপরে আরেকটা জিনিস সবার নাম চলে আসে, তাহলে এই জিনিসটা কি? এই জিনিসের নাম সবাই এখন জিজ্ঞেস করবে, আমি জানি মনের মধ্যে সবার আকুপাকু করতেছে, এটা কি? কেএমএফ কি? ওকে, সো কেএমএফ হচ্ছে একটা চাইনিজ কোম্পানি। দে আর চাইনিজ কোম্পানি। ওকে, সো অবভিয়াসলি ওরা টেস্ট মেকিং কোম্পানি না, দে আর টেস্ট প্রেপ কোম্পানি। দ্যাট মিনস হচ্ছে ওরা একটা থার্ড পার্টি। বাট ওরা না কি কি জানি করছে, হ্যাঁ, ওরা কাইন্ড অফ চুরি টুরি করছে কেউ নানান রকম ওয়েতে, বা ওরা হ্যাক করছে। আই ডোন্ট নো, উই ডোন্ট নো রিয়েলি যে কিভাবে করছে ওরা। জিআরডির একটা বেশ ভালো পরিমাণে কোয়েশ্চেন ব্যাংক হচ্ছে যে ওরা ওদের ওয়েবসাইটে রেখে দিছে। ঠিক আছে? ওকে, যেটা যে কেউ ভিজিট করতে পারবে। সো আমরা যারা জিআরই পড়াই বা যারা আরো এক্সপার্ট আছে, তারা সবাই বুঝে যে কেএমএফ এর কোয়েশ্চেন গুলা কোনো না কোনো ভাবে ইটিএস এর লিকড কোয়েশ্চেন। দ্যাট মিনস ইটিএস এর একটা পাইরেটেড কোয়েশ্চেন। বাট একটা ব্যাপার আছে, দে টেন টু বি মাচ হার্ডার। সো এটার প্রবাবল রিজন হচ্ছে, প্রবাবলি ওরা যখন কোয়েশ্চেনটা লিক করে দিছে, ওরা ওটাকে একটু টুইক করছে, প্রবাবলি একটু টুইক করছে। বা টুইক করার পরও কেএমএফ ফের কোয়েশ্চেনটাতে যেটা হয়েছে যে টুইক করছে, হার্ড বানাইছে আরেকটু, বাট ওদের যে কোরটা, মানে কোর হচ্ছে ইটিএস। এই জন্যই দেখবেন সবাই যেটা এখন বলতেছে, সবাই যেটা করতেছে, যে কেএমএফ কে আলাদা করে গুরুত্ব দিচ্ছে এই কারণে, বিকজ হচ্ছে আপনার কেএমএফ এর কোয়েশ্চেন খুব বেশি জিআরই লাইক, মানে খুব বেশি ইটিএস লাইক। ওকে, ঠিক আছে, দ্যাটস ইট। সো এই জন্য একটা বিশাল একটা আহ মানে ইয়ে আছে এটার ব্যাপারে, যে কেএমএফ এর ব্যাপারে, যে আচ্ছা ঠিক আছে, কেউ যদি এখন কেএমএফ এর কোয়েশ্চেন করে যায়, তাহলে সে বেশ অনেকগুলা ইটিএস লেভেলের কোয়েশ্চেন করে গেছে বলে ধারণা করা হইতেছে। ঠিক আছে? কারণ হচ্ছে আলটিমেটলি কি, কারণ কেএমএফ এর কোয়েশ্চেন গুলো তো কোনো না কোনো ভাবে ইটিএস এর লিক কোয়েশ্চেন বা পাইরেটেড কোয়েশ্চেন। দ্যাটস ওয়াই। এখন
আমি এটা নিয়ে অনেক বিতর্ক হইতে পারে, এবং এটা নিয়ে আমার পার্সোনাল মতামত আমি আপনাদেরকে ক্লাসের মধ্যে বলবো, এখানে না। বাট আমি জাস্ট একটু কিছু জিনিস বলি। দেখেন, জিআরই একটা এমন একটা পরীক্ষা, হ্যাঁ, এটা না, মানে কোনো মানে রোড বেসড এক্সাম না। রোড মানে হচ্ছে যে আপনি কোনো একটা জিনিস ধরে মুখস্থ করছেন, আপনার ওখান থেকে আসবে। হ্যাঁ, এখানে ভোকাবুলারি মুখস্থ করতে হয়, অনেক ভার্বালের জন্য ভোকাবুলারি মুখস্থ করতে হয়। মুখস্থ করা মানে কি আসলে জাস্ট ভোকাবুলারি জানতে হয়। তো ইউ নিড টু হ্যাভ দ্যাট, এটা ইউ মাস্ট হ্যাভ দ্যাট। কিন্তু এরকম কোনো জিনিস নাই যে আমি একটা ওয়ার্ড পড়ছি, এটা কালকে এক্সামে আসবে, বা এটা আমি পড়ি নাই, এটা হয়তো আমি, মানে এরকম হবে, বা এরকম কিছু নাই। এটা আমরা ইউনিভার্সিটি মিড টার্ম পরীক্ষা না। আমি যেটা বারবার বলি যে ইউনিভার্সিটি মিড টার্ম পরীক্ষা না, 10 লেকচার উপর পরীক্ষা, আর কালকে একটা প্রশ্ন আসবে, এরকম না এটা জিনিসটা। ঠিক আছে? তো এরকম যেহেতু না আলটিমেটলি, সো ইভেন্চুয়ালি যেটা হইতেছে, আপনার এখানে ডাজেন্ট ম্যাটার যে আপনি কেএমএফ এর কোয়েশ্চেন করতেছেন নাকি কেএমএফ এর কোয়েশ্চেন করতেছেন না। দিন শেষে আপনি যদি ইটিএস যা যা বলছে যে এগুলা এগুলা জিআরইতে আসে, এই প্যাটার্নের কোয়েশ্চেন আসে, সেই প্যাটার্নের কনসেপ্ট গুলো আপনি যদি বুঝেন, সেই কনসেপ্টটাকে থেকে আপনি যদি মোটামুটি হাই কোয়ালিটি প্র্যাকটিস করেন ইটিএস এর কোয়েশন থেকেই, এন্ড আপনাকে ফর এক্সাম্পল ইনস্ট্রাক্টর হেল্প করতে পারে, বা এরকম তো এখন অনলাইনে অনেক রিসোর্স আছে। আমি আমার কোর্সের মধ্যে থ্রু আউট এই যে গ্রেগ ম্যাট ম্যাগুস বললাম, এদের অনেকগুলো রিসোর্সে কিভাবে ইউজ করতে হয় সেটাও দেখাই দিব। সেগুলো দেখে আপনি যদি মোটামুটি ধরে ফেলেন জিনিসটা কি, আপনার কিন্তু ইভেনচুয়ালি যে কেএমএফ করতেই হবে ব্যাপারটা এরকম। সো যার যার মাথায় এটা আছে যে আমি এটা না করলে মরে যাব, এটা বাদ দেন। এরকম কিছু না। আপনি কেএমএফ না করেও 170 পাইতে পারবেন ওয়ান। ঠিক আছে? পসিবল, পসিবল। কিন্তু ব্যাপারটা যেটা, আমাদের যে স্টাইলটা, মানে আমরা এনসিটিভির কারিকুলাম স্পেশালি যারা বড় হয়েছি, আমরা অনেক বেশি প্র্যাকটিস ওরিয়েন্টেড মানুষ। আহ জিআরইতে আমরা যখন আগে প্রিপারেশন নিতাম, বেশ কয়েক বছর আগে, কেএমএফ আসার আগে ধরেন, মোটামুটি 5-6 বছর আগে, কেএমএফ আসার আগে যখন থেকে আমরা প্রিপারেশন নিতাম, তখন যেটা হইতো যে আমরা এনাফ কোয়েশ্চেন খুঁজে পাইতাম না। আমরা ইটিএস এর কোয়েশ্চেন শেষ করার পর ডান। এরপর আমাদের থার্ড পার্টি সবচেয়ে বেস্ট ক্লোজ কোয়েশ্চেন যেটা নিয়ার ইটিএস ছিল, সেটা হচ্ছে ম্যাগুস। স্টিল ইজ ম্যাগুস স্টিল ইজ আ ভেরি 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 নাইস প্ল্যাটফর্ম। আমি এটা নিয়ে ক্লাসে ডিটেলস অনেক কথা বলবো, একদিনে সব বলা পসিবল না। কিভাবে কোনটা ইউজ করতে হয়, এক একটা এক একটা জিনিস আলাদা আলাদা টাইপ ব্যাপার আছে যে আপনি কিভাবে ইউজ করবেন। এখানে কোনো ব্ল্যাক এন্ড হোয়াইট এরিয়া নাই, এটা পুরো গ্রে একটা এরিয়া। আপনি আমি আজকে ক্লাসের লাস্টের দিকে আমি দেখাবো যে বিভিন্ন কম্বিনেশন দেখাবো, যে আপনি চাইলে এই কম্বিনেশন পরে ভালো করতে পারেন, আবার এইটা এটা পরে ভালো করতে পারেন। দেয়ার্স নো প্রপার ওয়ে। আপনি জিজ্ঞেস করে দেখেন, আপনি বিভিন্ন গ্রুপের মধ্যে ঘাটেন, যারা যারা ভালো স্কোর করছে তারা কি বলতেছে, একজন একভাবে পড়ছে। কেন? বিকজ হচ্ছে পরীক্ষাটা এরকম। পরীক্ষাটা কোনো স্পেসিফিক না যে আমার এটা স্পেসিফিক একটা জিনিস থেকে টেক্সট বুক থেকে আসবে এই পরীক্ষা, এরকম না। ওকে, এটা কনসেপ্টের পরীক্ষা। কনসেপ্ট থেকে আলটিমেটলি একটা রিজনিং এর পরীক্ষা। আপনি যদি রিজনিং করতে পারেন, ইউ ডোন্ট নিড 1000 কোয়েশ্চেন্স অর 500 কোয়েশ্চেন্স অন দ্যাট। আপনার জাস্ট বুঝতে হবে জিনিসটা কি। এখন আমাদের যে প্রবলেমটা দাঁড়াইছে, আমরা ছোটবেলা থেকে অনুশীলনী ম্যাথে চলে যাওয়া একটা জেনারেশন, মানে জেনারেশন বলেন কি, আমাদের শিক্ষা ব্যবস্থা এরকম। আমরা উদাহরণ পড়তাম না, আমরা থিওরি পড়তাম না, কনসেপ্ট পড়তাম না, আমরা চলে যেতাম অনুশীলনী 1.1, 1.2 এরকম। তার মানে আমাদের ম্যাথের এবিলিটি ভালো, কম্পেয়ার টু ওয়েস্টার্নার। আমাদের ম্যাথের এবিলিটি ভালো, বাট ওদের কনসেপ্ট আমার কাছে মনে হয়েছে অলওয়েজ ভালো। যখন আমি পড়তে গেছি বা দেখতে গেছি ওদের ব্যাপার স্যাপারগুলো আমি দেখছি। কেন? বিকজ আমাদের কনসেপ্টের দুর্বলতা আছে, আমরা ম্যাথ কইরা অভ্যস্ত, আমরা লম্বা লম্বা ম্যাথ করতে পারি। তো আমাদের যেহেতু একটু প্র্যাকটিস ওরিয়েন্টেড ব্যাপার স্যাপার বেশি, ওই হিসাবে অনেকের জন্যই কেএমএফ একটা ভালো ভালো সোর্স। যা প্রচুর প্র্যাকটিস করা লাগবে, যে প্রচুর ম্যাথ দেখবে, প্রচুর ম্যাথ করবে, তার জন্য খুব ভালো একটা জিনিস হয়েছে কেএমএফ এর এই লিগটা বের হয়ে। এখন আহ আমি শেষের দিকে আজকে অনেক কিছু বলবো যে কোন টাইপের কি করা যায়, অনেক কিছু আছে। কিন্তু আমার এই কোর্সে, যারা যারা আজকে দেখতেছেন শুনতেছেন, আমাদের এই কোর্সে ফোকাসটা একটু কেএমএফ এ বেশি দিব। বিকজ এগুলা, বাকি যে জিনিসপাতিগুলো আছে, ফর এক্সাম্পল ম্যাকবুশ বলেন বা এটা হয়তো অনেকে নিজে নিজে সেলফ স্টাডি করে করতে পারবেন, বাট কেএমএফ এরটা সেলফ স্টাডি করা অনেকের জন্য বেশ টাফ হয়ে যায়। বিকজ অফ দ্য নেচার অফ দ্য কোয়েশ্চেন, লাইক দ্য হাউ দে আর সেট, একটু বেশ হার্ড করে রাখে। বাট কেউ যদি একটু এটা বুঝে ফেলতে পারে, কষ্ট হবে, বাট তার মোটামুটি অনেক ফকফকা হয়ে যাবে সবকিছু। তো আমরা যেটা করবো, আমার এই কোর্সে আমরা ইটিএস কে তো অবভিয়াসলি রাখবো, সাথে একটু একটু না বেশ ভালো মতো কেএমএফ কেও রাখবো। ঠিক আছে? আহ সো এটা একটু এরকম কোর্স হবে, আপনারা বুঝতে পারছেন। 36 ক্লাস আমাকে দেখতে হবে। তো আমরা এমন ভাবে করে সেট করবো ভার্বাল আর কোয়ান্টে, যে আমরা ধরে নিব যে আপনার মোটামুটি ইউনো, মানে আমরা খুব বেশি ফান্ডামেন্টাল এখানে যাব না, খুব বেশি ফাউন্ডেশন এখানে যাব না এই কোর্সে। সো দ্যাট আপনারা, যাদের একটু
ইফ ইউ ফিল লাইক যে আপনার ফাউন্ডেশন ইজ ওকে, আপনার জন্য এই কোর্সটা। আর আপনার যদি মনে হয় যে আপনার ফাউন্ডেশন নিয়ে কাজ করার আছে, ওকে, তো তাহলে ওইটার জন্য আমাদের আরো দুইটা কোর্স আছে আলাদা। ওইটার জন্য আমি আচ্ছা আলাদা কোয়ান্টের কোর্স নেই, আমি আলাদা করে ভার্বালের কোর্স নেই, ঠিক আছে? ওখানে আমরা অনেক বেশি ফাউন্ডেশন নিয়ে কাজ করি। সো ইটস আপ টু ইউ, ইউ নিড টু জাজ দ্যাট, যে আপনি কি নিজেকে এক্সপার্ট মনে করতেছেন বা একটি মাঝারি মনে করতেছেন, নাকি আপনার ফাউন্ডেশন নিয়ে কাজ করতে হবে। আপনার অবস্থা বুঝে আপনি এভাবে আগাবেন, ঠিক আছে? ওকে, সো এটা নিয়ে আমরা ডিটেলস অনেক কথা বলবো, কোয়েশ্চেন আনসার সেশন আপনাদের সাথে কথা বলবো। এখন যদি আমরা আহ একটা ওভারঅল এই যে এটা বলি যে জিআরইর একটু আগে যখন আমি আমার স্কোর বলতেছিলাম, দের আর থ্রি সেকশন জিআরইতে। একটা হচ্ছে কোয়ান্ট, ভার্বাল, আর একটা হচ্ছে এডাব্লিউ এ। এডাব্লিউ মানে হচ্ছে রাইটিং। সো আমি যেখানে কোয়ান্ট বলছি আর ভার্বাল বলছি, আমি তো পুরোপুরি বলি নাই, একটু ভুল বলছি। এটা হচ্ছে কোয়ান্টিটেটিভ। কোয়ান্টিটেটিভ কি জানেন? রিজনিং। আর এটাও হচ্ছে আমার সিমিলারলি ভার্বাল রিজনিং। ইনফ্যাক্ট আপনি যদি এখন এখানে তাকান, এই ডাব্লিউ মানে স্ট্যান্ডস ফর রাইটিং। রাইটিং অ্যাসেসমেন্ট, অ্যাসেসমেন্ট মানে পরীক্ষা। বা এটা কেমন রাইটিং? এটা অ্যানালিটিক্যাল রাইটিং। সো জিআরই টেস্ট ইওর হোয়াট? জিআরই কি টেস্ট করতেছে? জিআরই টেস্ট করতেছে ইওর এবিলিটি টু রিজন। রিজন মানে যুক্তি দেওয়ার ক্ষমতা, লজিক দেওয়ার ক্ষমতা, লজিক নিয়ে কাজ করার ক্ষমতা। আপনি কোন একটা কথা এরকম করে বলবেন না যে আমার এটা মনে হইতেছে। ধরেন আমি এটা ক্লাসে খুব কারেক্ট করি এখন ইদানিং, যেটা বেশ কয়েকদিন ধরে করতেছি, ইদানিংও না। ধরেন কেউ একজন, আমরা একটা কোয়েশ্চেন ডিসকাস করতেছি, তো এটার অ্যান্সার একজন বলতেছে আমার এটা মনে হইতেছে। আই উইল আস্ক ইউ, মনে হইতেছে কেন? এভিডেন্স কি? সো প্রতিটা জিনিসের, আমি যদি বলি জিআইতে যে জিনিসটা, প্রত্যেকটা যে আপনি কনক্লুশন টানবেন প্রশ্নগুলোতে, প্রতিটা কনক্লুশনের আগে দেয়ারস অ্যান এভিডেন্স, দেয়ার শুড বি অ্যান এভিডেন্স। ওকে, এটা কোনোটা হইতে পারে খুব ইজি এভিডেন্স, কোনোটা হইতে পারে খুবই হার্ড এভিডেন্স, কোনোটা হইতে পারে খুবই সাটল, হালকা করে এক জায়গায় এভিডেন্সটা ঝুলতেছে, আপনি দেখতেও পাচ্ছিলেন না চোখের সামনে, বাট ইট ওয়াজ দেয়ার। বাট হোয়াট এভার ইট ইজ, ইট উইল বি দেয়ার, দ্য এভিডেন্স উইল অলওয়েজ বি দেয়ার ফর ইউ। আদারওয়াইজ আপনি ইউ ক্যানট কাম টু দ্য কনক্লুশন, রাইট? আদারওয়াইজ নাহলে তো এটা রিজনিং এর পরীক্ষা হইতো না। সো পরীক্ষাটা রিজনিং এর। সো এই সেন্সে পুরো জিআরই পরীক্ষাটাতে, এটা আপনি কোয়ান্ট বলেন, আর এটা ভার্বাল বলেন, আর এটা রাইটিং বলেন, পুরো পরীক্ষাটা হচ্ছে রিজনিং এর। সো আমরা রাইটিংটা নিয়ে একটু ছোট করে, একটু হালকা করে কথা বলবো, এবং এটা নিয়ে আমরা এরপর আর কোনো কথাই বলবো না তেমন। রাইটিং এর জাস্ট একটা রাইটিং থাকে, এটা হচ্ছে আপনার 30 মিনিটস এর একটা রাইটিং থাকে, জাস্ট 30 মিনিটস এর একটা রাইটিং। জিআর একটা কম্পিউটার বেসড পরীক্ষা, একটা কম্পিউটার বেসড এক্সাম। কম্পিউটার বেসড এক্সাম হওয়ার কারণে এই 30 মিনিটস রাইটিংটা আপনাকে লিখতে হবে অবভিয়াসলি টাইপিং করে। আপনাকে একটা লেখা লিখতে হবে, জাস্ট একটা, ওয়ান, জাস্ট ওয়ান, একটা লেখা 30 30 মিনিট। একটা লেখার মধ্যে অ্যারাউন্ড, ভালো নাম্বার পাইতে হলে আপনাকে 500 to 600 ওয়ার্ডসে যেতে হবে। নিদেন পক্ষে 450 ওয়ার্ডস। আমি যদি বলে থাকি গ্রেটার দেন অর ইকুয়াল টু 450 ওয়ার্ডস ইউ নিড টু টাইপ। বাট 450 ওয়ার্ডস, নট 450 ওয়ার্ডস অফ বুলশিট, রাইট? 450 ওয়ার্ডস অফ বুলশিট দেওয়া যাবে না, 450 ওয়ার্ডস অফ রিজন। একটা লজিক্যাল কথাবার্তা হইতে হবে, কাজের কথাবার্তা হইতে পারে, হাবিজাবি কথা না। হ্যাঁ, এখানে গ্রামাটিক্যাল মিস্টেক, স্পেলিং মিস্টেক হলে অবভিয়াসলি দ্যাট উইল বি দৃষ্টিকটু, দ্যাট উইল নট লুক গুড। কিন্তু তার থেকেও বেশি ম্যাটার করবে আপনি লেখাটাকে লজিক্যাল লিখছেন নাকি। তো মোর অন দ্যাট লেটার, আজকে আমরা এটা নিয়ে তেমন কোনো কথাই বলবো না। এডাব্লিউ সবার কাছেই খুবই মানে অবহেলিত একটা জিনিস আর কি। সো এডাব্লিউ এর আরেকটা কথা বলতে হয়, সেটা হচ্ছে এটা স্কোর করা হয় 0 to 6, 0.5 এর স্কেল। দ্যাট মিন 0.5, 1, 1.5, 2, এরকম করে করে 6। ওকে, আমার ছিল 4.5 এরকম। সো এটা হচ্ছে যে এডাব্লিউ এর ব্যাপার। আমরা এখন এডাব্লিউ থেকে সরে যদি কোয়ান্ট আর ভার্বালি ফোকাস করি, কোয়ান্ট আর ভার্বালের ব্যাপারটা হচ্ছে এরকম যে কোয়ান্টে আর ভার্বালে আমরা মনে করি এটা একটা ম্যাথ, ম্যাথের মধ্যে অনেক ম্যাথমেটিক্যাল ব্যাপার স্যাপার আছে। এটা ম্যাথ না, এটা মনে হয় ইংলিশ, ঠিক আছে? এটাও ইংলিশ। দ্য থিং ইজ, এই দুটাই সেম। ওকে, এখন আমি যদি আপনাকে বলি কিভাবে সেম, যে আমার কাছে 10 টাকা আছে, খুবই সিম্পল একটা কথা বলি, দেখেন, 10 টাকা আছে, আমি কাউকে 5 টাকা দিয়ে দিলাম, তাহলে আমার কাছে কত টাকা আছে? 5 টাকা। এই যে জিনিসটা আপনাকে হইলো সামনে আপনার, যে আপনাকে আমি এটা বললাম ফার্স্টে, এবার আমি এই ডেটাটা দিছি বলে আপনি এটা বের করতে পারছেন, রাইট? সো আপনি এটা আন্দাজে বলতেছেন না এই 5-এর কথাটা, আন্দাজে কিন্তু 6 বা 7 বলতেছেন না, ইট হ্যাজ টু বি 5, বিকজ
আমি এখানে বলছি 5। দ্যাট মিনস সামথিং ইজ গিভেন, এই যে জিনিসটা গিভেন, অ্যান্ড সামথিং ইজ আস্কড, যেটাকে আস্ক করা হয়েছে। When something is given and something is asked, it becomes a reasoning based question. When something is given and আপনাকে এমন একটা জিনিস জিজ্ঞেস করা হয়েছে যেটা is based on what is given, আপনাকে যেটা গিভেন করা হয়েছে সেটার উপর বেস করে, এমন না যে যেটা গিভেন করা হয়েছে সেটার উপর বেস না করে অন্য কিছুর উপর, না, এটা পিওর রিজন। সেম ঘটনা আপনি ভার্বালে পাবেন। ভার্বালে সবচেয়ে পিওর যে ভার্বাল রিজনিং যে জিনিসটাকে বলা হয় সেটা হচ্ছে আপনার যে কোয়েশ্চেন গুলা, সরি, যে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস গুলা। দিস একটা আমি পরে দেখাবো না এগুলা, বা এগুলো আপনারা প্রচুর দেখছেন আমার জানার মধ্যে। এগুলো হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর মধ্যে এই যে গ্যাপ গুলো থাকতেছে, হ্যাঁ, এখানে একটা গ্যাপ আছে, এখানে অনেকগুলো লেখা আছে, দিস আর লেখা। এই লেখাগুলোর উপর বেস করে, এই লেখাগুলোর উপর বেস করে এই জায়গাটায় একটা জিনিস বসবে, এই জায়গায় বসবে যখন এই লেখার উপর বেস করে কিছু একটা হবে। মানে এই গ্যাপে কি হবে ডিপেন্ড করতেছে এই জায়গার উপর। এটাকে আমরা বলি কনটেক্সট। এন্ড কনটেক্সট বললে অনেকেই বুঝতে একটু কষ্ট হয়, সো আই হ্যাভ স্কিপ দ্য ওয়ার্ড কনটেক্সট। গ্রেগ ম্যাটার ভাষায় আমি এভিডেন্স বলি এখন। ওকে, এভিডেন্স, ঠিক আছে? মানে একটা এভিডেন্স থাকতে হবে, যেরকম 10 টাকা থেকে 5 টাকা থেকে 5 টাকা, এটা অ্যাকচুয়ালি এভিডেন্স। সো দিন শেষে কোয়ান্ট বলেন, ভার্বাল বলেন, সবই রিজনিং পরীক্ষা। এটা আসলে সেম পরীক্ষা, একই, আলাদা পরীক্ষা না, সেম পরীক্ষা। ওকে, এই জন্য এখান থেকে আমরা আরেকটা কথা আছে, এটাকে অনেকে ম্যাথের পরীক্ষা মনে করে, এটা ম্যাথের পরীক্ষা না, এটা ম্যাথের রিজনিং এর পরীক্ষা। দ্যাট মিনস আমি আমি কিন্তু খুব ম্যাথ পার্সন না, আই এম নট এ ম্যাথ পার্সন, আমি স্টিল 168 স্কোর করছি। ওকে, মানে নিয়ার পারফেক্ট, 70 থেকে 2 কম, রাইট? এখন আহ এবং আমার সময় ওইটার পার্সেন্টেজ 94, তো পার্সেন্টেজ নিয়ে একটু পরে কথা বলতেছি আমি। তো এই যে কোয়ান্টে 168 করছি, আমি কিন্তু ম্যাথের মানুষ না, ইনফ্যাক্ট আমি বায়োকেমিস্ট্রিতে পড়ছি। সো 5 বছর আমার ম্যাথ করা হয় নাই, আমি কখনো টিউশনে ম্যাথ পড়াইতাম না। সো আমার বেশ ভালোই কষ্ট হয়েছে এই জন্য আসলে একটু সবকিছু ধরতে। বাট দিন শেষে এটা জিআইটা রিজনিং এর পরীক্ষা বলেই প্রবাবলি আমি 168 পাইছি, রাইট? এটা যদি একদম ম্যাথমেটিক্যাল একটা এক্সাম হইতো, লাইক এটা ম্যাথ অলিম্পিয়াড না। হ্যাঁ, জিআই আপনার ম্যাথমেটিক্যাল এবিলিটি টেস্ট করে না, ম্যাথমেটিক্যাল রিজনিং এবিলিটি টেস্ট করে। দ্যাটস ওয়াই ইটস ভেরি পসিবল ফর নর্মাল মানুষ, ভেরি নর্মাল মানুষ টু স্কোর হায়ার অন জিআরই কোয়ান্ট। ঠিক আছে, ঠিক আছে। সেম গোজ ফর ভার্বাল। হইতে পারে আমরা ইংলিশ মিডিয়ামের না, বা আমরা হয়তো ভালো ইংলিশ পড়ি নাই, সমস্যা নাই। আপনি যদি একটু এফোর্ট দেন ভালো মতো, একটা ভালো কিছু হবে। অবভিয়াসলি ভার্বালের স্কোর আপনার এটার মতো আকাশচুম্বী হবে না, বিকজ ভার্বালের প্যাটার্নটাই এরকম, ভার্বাল স্কোরটা একটু কম হয়। স্পেশালি আমরা যারা, আমাদের আরো কম হয়। আমরা বলতে আমরা বুঝাচ্ছি যারা আমরা বাংলাদেশি মানুষ, দ্যাট মিনস যারা আমরা সাবকন্টিনেন্টের মধ্যে আসলে বাংলাদেশি মানুষের অবস্থা একটু বেশি খারাপ, কারণ ইন্ডিয়ানদের ইংলিশ অ্যাকচুয়ালি আমাদের থেকে বেটার, টু বি অনেস্ট। এটা কারিকুলাম থেকেই বোঝা যায়। সো দ্য ওয়ে উই হ্যাভ বিন গ্রুমড, ওই হিসাবে, ওই সেন্সে আমাদের সবাই একটু ভার্বাল স্কোরটা একটু খারাপ হয়। বাট এটাকেও ভালো করা সম্ভব, যতটুকু ভালো আপনার জন্য দরকার। ওকে, সো আমরা অনেক কথা বলছি, এখন আমরা একটু জিআরই স্কোরিং প্যাটার্নটা নিয়ে কথা বলি। সো আমরা যদি জিআরই লেটেস্ট ডেটা সেটটা দেখি, ওকে, লেটেস্ট ডেটা সেটটা আমরা দেখতে পাচ্ছি যে ভার্বাল রিজনিং এ ওদের মিন মার্ক হচ্ছে এটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাকে তো এটাই বলা হয়নি, সরি 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 সরি, এখন বলি। জিআরইর কোয়ান্ট স্কোরটা হচ্ছে 130 থেকে 170 পর্যন্ত, আর ভার্বালের সেম 130 থেকে 170 পর্যন্ত। আর এটা যেমন ছিল 0 থেকে 6। তো 130 থেকে 170, 130 থেকে 170, দ্যাট মিনস দ্য লোয়েস্ট ইউ ক্যান গেট ইজ 130, দ্য হাইয়েস্ট ইউ ক্যান গেট ইজ 170। ঠিক আছে, দ্য লোয়েস্ট ইউ ক্যান গেট ইজ 130, দ্য হাইয়েস্ট ইউ ক্যান গেট ইজ 170। ঠিক আছে, ওকে। এখন বেসড অন দিস, লেটস লুক এট দ্য ডেটা। যেটাতে আমরা কি দেখতে পাচ্ছি, ভার্বাল রিজনিং এর মিন স্কোর, মানে অ্যাভারেজ। মিন মানে কি? মিন মানে হচ্ছে সিম্পলি অ্যাভারেজ। মিন যদি নাও বুঝেন প্যারা নাই, অ্যাভারেজ তো বুঝেন। অ্যাভারেজ, অ্যারিথমেটিক মিন, যেটা অ্যাভারেজ। অ্যাভারেজ হচ্ছে 151.21, এটা হচ্ছে ভার্বাল। আর কোয়ান্ট হচ্ছে 157.58। মিন মানে কি? এটা একটা নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে। নর্মাল ডিস্ট্রিবিউশন এমন একটা জিনিস যেটা আমরা জিআরই স্ট্যাটিস্টিক্স এর মধ্যে পড়বো। সেন কেউ এটা নিয়ে প্যারা খায় না, হাই হাই এটা কি জিনিস বলতেছি আমি। নর্মাল ডিস্ট্রিবিউশন মানে ঠিক মাঝ বরাবর সবচেয়ে বেশি মানুষ, এরপর আস্তে আস্তে এরকম এরকম হয়েছে, এখানে এরকম হয়েছে ফ্রিকোয়েন্সিটা। দ্যাট মিনস যত এদিকে বাড়ছে স্কোরটা, তত মানুষ কমছে, যত দিকে হয়েছে কমছে কমছে। যাই হোক, এটা নিয়ে আমরা ফরগেট দিস, এটা নিয়ে আমরা পরে কথা বলবো। 151, 157, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এখন বোঝা লাগবে না, এটা আপনাদের বোঝা লাগবে না। মিনটা বুঝেন জাস্ট, ভার্বাল 151, কোয়ান 157। দ্যাট মিনস
আপনি জাস্ট যদি মানুষের থেকে অ্যাভারেজের থেকে বেটার হইতে চান, আপনাকে অ্যাটলিস্ট মিনিমাম এটা লাগবে, যেটা হইলে আপনি অ্যাভারেজের উপরে, দ্যাট মিনস আপনি, এইটা হচ্ছে যে 50th পার্সেন্টাইল, এটাকে বলা হয় হচ্ছে 50th পার্সেন্টাইল। 50th পার্সেন্টাইল। এখন পার্সেন্টাইল স্কোর কি জিনিস, এটা খুবই ইম্পর্টেন্ট জিআরইতে বোঝার জন্য। পার্সেন্টাইল এমন একটা জিনিস যেটা জিআরইতে আপনার স্কোর বোঝার জন্য লাগবে, জিআরইর ম্যাথের জন্য লাগবে। জিআরইর ম্যাথে স্ট্যাটিস্টিক্সের একটা পার্ট আছে, সেখানে আপনার এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা মাত্র কেটে দিছি, মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, পার্সেন্টাইল, এগুলো নিয়ে কথাবার্তা আছে। সো দিন শেষে আপনি জিআরই যখন দিতে যাবেন, আপনি পার্সেন্টাইল জেনেই যাবেন। ধরে নিচ্ছে আপনি মোটামুটি পড়াশোনা করে জিআরই দিতে বসতেছেন নাকি, রাইট? সো আই হোপ সো। ওকে। এখন এই 15 পার্সেন্টাইলের মানে হচ্ছে সোজা বাংলায় 50% মানুষ আপনার নিচে আছে। যতজন টেস্ট টেকার, তার 50% মানুষ আপনার নিচে আছে। 50 পার্সেন্টাইল মানে 50% মানুষ আপনার নিচে আছে। দ্য হাইয়েস্ট পার্সেন্টাইল ইউ ক্যান গেট ইজ নট 100। অনেকে এটাকে 100 মনে করে, 100 না, 99। কেন? আপনাকে নিয়েই যদি 100% হয়, আপনি যদি সবার উপরে থাকেন, তাহলে আপনার নিচে তো 99% মানুষ থাকবে, তাই না? আপনার নিচে 99% মানুষ, দ্যাটস ওয়াই 99 পার্সেন্টাইল ইজ দ্য হাইয়েস্ট। ওকে, এটা একটু পরে আমরা চার্টে দেখবো। তো চলেন আমরা একটু পার্সেন্টাইল স্কোরে চার্টটা দেখে ফেলি। এটা কেন করতেছি জানেন? কারণ হচ্ছে জিআরই একটা র্যাঙ্কিং সিস্টেম। মানে জিআরই কে, এটা এটা অনেকে বলতে চায় না বা বলে না, যেমন কম্পিটিটিভ এক্সাম বলি না আমরা, ফর এক্সাম্পল বাংলাদেশে বিসিএস বলেন বা অ্যাডমিশন টেস্ট বলেন, যেখানে আপনাকে সার্টেন লেভেল অফ মানুষ, অনেকে অ্যাপ্লাই করতেছে, তার মধ্যে কিছু জনকে নিবে, রাইট? জব পরীক্ষা থেকে শুরু করে অ্যাডমিশন টেস্টের পরীক্ষা। জিআরই আসলে ওই রকমই একটা কম্পিটিটিভ এক্সাম, কিন্তু ইন এ ডিফারেন্ট ম্যানার। কিরকম ভাবে কম্পিটিটিভ এক্সাম? এটা র্যাঙ্কিং সিস্টেম প্রোভাইড করতেছে। সো জিআরই যখন আপনার কাছে, আপনি যখন জিআরই দিতে বসতেছেন এবং আপনি ইউ হ্যাভ দ্যাট স্কোর, সো ইট উইল অলসো গিভ ইউ এ পার্সেন্টাইল। ওকে, এবং ইটিএস খুবই বলে যে পার্সেন্টাইল স্কোরকে খুব প্রায়োরিটাইজ করতে। সবসময় এটা প্রফেসররা বা ইউনিভার্সিটি করে না, বাট ইটিএস খুব এনকারেজ করে পার্সেন্টাইলকে প্রায়োরিটাইজ করতে। তো আমি এটা নিয়ে একটু কথা একটু পরে বলতেছি। তো এটার মানেটা আসলে কি? এটার মানেটা হচ্ছে এরকম যে, র্যাঙ্কিং সিস্টেম বলতে আমি পার্সেন্টাইলকে কেন বোঝাচ্ছি, যে আপনি কত পার্সেন্টাইলে আছেন, এটাতে বুঝাবে আপনি কতজনের উপরে আছেন। সো যখন একই স্কুলে হয়তো হতে পারে একটা খুব কম্পিটিটিভ একটা স্কুল, কম্পিটিটিভ একটা ইঞ্জিনিয়ারিং স্কুল হতে পারে, সেখানে ধরেন আপনাদের একজন 91st পার্সেন্টাইল নিয়ে অ্যাপ্লাই করছেন, আর একজন হচ্ছে ধরেন 81st পার্সেন্টাইল নিয়ে অ্যাপ্লাই করছেন। সো অবভিয়াসলি 91st-এর দিকে একটু অ্যাডমিশন কমিটি বেশি ঝুঁকে থাকবে। ওকে, বেসড অন জাস্ট জিআরই। বাট দেন এগেইন, আপনারা অলওয়েজ এটা নিয়ে কেউ প্যারা খায় উড়ে যান না। আপনাদের প্রোফাইল অনেক কিছু নিয়ে প্রোফাইল, আমার চেহারাটা অনেক কিছু নিয়ে চেহারা, রাইট? সো প্রোফাইলটা অনেক কিছু নিয়ে প্রোফাইল, আপনার জিআরই আছে, সিজিপি আছে, রিসার্চ এক্সপিরিয়েন্স আছে, এসওপি এলওআর এর ব্যাপার স্যাপার আছে। বাট বেসড অন জাস্ট জিআরই, দ্যাট 91st পার্সেন্টাইল উইল স্টে অ্যাহেড অফ দ্য 81st পার্সেন্টাইল গাই, রাইট? বিকজ পার্সেন্টাইল একটা র্যাঙ্কিং সিস্টেম প্রোভাইড করতেছে। মানে যে 91, 91st, সে 81st-এর থেকে উপরে আছে। দ্যাটস ওয়াই এটা একটা র্যাঙ্কিং সিস্টেম। একদিক দিয়ে এটা একটা কম্পিটিটিভ এক্সাম। ওকে, আমরা একটু চলেন এই র্যাঙ্কিংটা দেখে আসি, এই পার্সেন্টাইলটাকে দেখে আসি। তো এবার এটা দেখতে গেলে একটু সবাই প্যারা খেয়ে যাবেন। সেটা হচ্ছে যে, ভার্বাল রিজনিং এর দিকে যদি তাকান আর কোয়ান্টিটেটিভ রিজনিং এর দিকে যদি তাকান, টু আর ডিফারেন্ট স্টোরিজ, টু আর কমপ্লিটলি ডিফারেন্ট স্টোরিজ। কিভাবে কমপ্লিটলি ডিফারেন্ট স্টোরিজ? দেখেন, যখন 170-তে 170 পাচ্ছেন আপনি, ভার্বাল রিজনিং এ আপনি 99% চলে গেছেন, দ্যাট মিনস আপনি সবার উপরে, ইউ আর অন টপ অফ দ্য ওয়ার্ল্ড, একদম টপ। কিন্তু 170-তে 170 পাওয়ার পরও কোয়ান্টিটেটিভ রিজনিং এ আপনার পার্সেন্টাইল হবে 91st। এর মানে হচ্ছে দুনিয়াতে 9% টেস্ট টেকার্স এখন পারফেক্ট 170 পাচ্ছে। দ্য ইন, মানে মজার ব্যাপারটা হচ্ছে, এই যে আমি যে 168 পাইছিলাম না, আমি যে একটু আগে বললাম যে আমি 168 পাইছিলাম, এটা আমার সময়ে এটা ছিল 94th পার্সেন্টাইল। অ্যান্ড আমার সময়ে এইটা এই কোয়ান্টের 170 ছিল অ্যারাউন্ড আই থিঙ্ক 97 or 96 পার্সেন্টাইল এরকম। তো 168 ছিল 94th পার্সেন্টাইল, দ্যাট মিনস আই ওয়াজ অন অন দ্য টপ 6%, যে আমার নিচে 94% মানুষ আছে। কিন্তু এখন 168 পাইলে এই বান্দা 81st পার্সেন্টাইল চলে যাচ্ছে। ইভেন এখন 170 পাইলেও কেউ আমার সেই 94 থেকে উপরে না। এটা নিয়ে আসলে কান্নাকাটি করে লাভ নেই। এটার মানে হচ্ছে যে, মানে মানুষজন ম্যাথ যে বেশি পারতেছে ব্যাপারটা এরকম না। আই থিঙ্ক একটু রিসোর্সেস গুলো একটু বেশি অ্যাভেলেবল হয়ে গেছে, মানুষ লুপ হোল গুলো বুঝতেছে, ইটিএস এর পরীক্ষার ফাঁদ গুলা, ট্র্যাপ গুলা, মোড় বুঝতেছে।
মেবি কেএমএফ এর একটা অবদান থাকতে পারে এখানে, বা কেএমএফ এর ছাড়াও ধরেন প্রি কেএমএফ এর তো মোটামুটি আমরা জানতাম যে ওকে পার্সেন্টাইল স্কোর অলওয়েজ কমতেছে কোয়ান্টের ক্ষেত্রে। লাইক এটা একটা সময় এরকম 99 ছিল, দেন ওখান থেকে 97 দেখছি আমি, দেন 96 দেখছি, হ্যাঁ, দেন 94 দেখছি, লাস্ট 92 দেখছি, এখন 91। আই ডোন্ট নো ম্যান এরপরে কি হবে। সো এটা নিয়ে কান্নাকাটি করে লাভ নাই। এটা নিয়ে যেটা করতে পারেন, আপনি যেই জায়গাতে যে প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন বা যেটার জন্য হতেছে আপনার এই জিআরই নিয়ে দেওয়া যে এত এত পরিশ্রম করবেন, ওই প্রোগ্রামে কি পার্সেন্টাইল স্কোর ম্যাটার করে বেশি, নাকি কোনো রকম একটা জেনারিক 160+ হলেই হয়? এটা একটু জেনে নিবেন জাস্ট, এটা একটু জেনে নিবেন। আই ডোন্ট ওয়ান্ট এনি অফ মাই স্টুডেন্টস টু ওভার প্রিপেয়ার অর আন্ডার প্রিপেয়ার। ওভার প্রিপেয়ার মানে আপনি অনেক বেশি করে ফেলছেন যেটা আমার দরকার ছিল না। আপনি এখানে আনলেস আপনি জিআরই স্কোর করে পড়াইতে চান স্টুডেন্ট, সেটা আলাদা ব্যাপার। হ্যাঁ, যে আমার জিআরই স্কোর ভালো, আমার কাছে পড়েনি, এটা একটা ব্যাপার। কিন্তু আপনার যদি গোল থাকে বাইরে যাবেন, ইফ দ্যাট ইজ ইউর গোল, আপনার উচিত হচ্ছে যে কতটুকু আপনার জন্য এনাফ, ঠিক ততটুকু থেকে একটু বেশি প্রিপারেশন, একটু বেশি স্কোর করা। ওকে, এনাফের থেকে একটু বেশি। সো আমি মোটা দাগে একটা যেটা বলি, 60th পার্সেন্টাইল ইজ আ সেফ স্কোর। কেন? কারণ 50th পার্সেন্টাইল হচ্ছে যে ঠিক অ্যাভারেজ, 60th হচ্ছে যে অ্যাবাভ অ্যাভারেজ। তো 60th পার্সেন্টাইলে আসলে কোয়ান্টের স্কোর আসতেছে 163। সো ইফ ইউ স্কোর 163 অন কোয়ান্ট, মানে 60 আর 65 এর মাঝামাঝি, আপনি মোটামুটি সেফ। বাট দেন এগেইন, এখন আপনি যদি বলেন আমাকে যে ভাই আমি খুব টপ স্কুলে যাব, হ্যাঁ, আমি ইকোনমিক্স ব্যাকগ্রাউন্ডের, আমি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে যেখানে কোয়ান্ট অনেক ইম্পর্টেন্ট, এবং আমি টপ স্কুলে যাব, আমি আপনাকে বলবো ভাই তাহলে তো আপনার স্কোর বাড়াইতে হবে, তাই না? সিম্পল না ব্যাপারটা? তো আপনার অবস্থা বুঝে ব্যবস্থা। বাট ফর মেনি পিপল দিস ইজ গুড এনাফ, দিস ইজ গুড এনাফ। এখন এখানে আরেকটা কথা আছে, আমাদের ম্যাক্সিমামেরই এই স্কোরটা অনেক ভালো হয়। আপনি যদি আমার স্কোরও দেখেন, আমার স্কোর কত বলছিলাম, 168, আর এটা কত, 157, সো হুইচ ওয়াজ অ্যারাউন্ড 76 পার্সেন্টাইল, যেটা এখন আবার এখন কমে, এটা কমে গেছে, এটা উল্টা, এটাও একটু কমছে, 73rd পার্সেন্টাইল হয়েছে। বাট মোরলেস সেম। ভার্বাল আসলে ভার্বালের যে পার্সেন্টাইলটা, আমি খুব বেশি মেজর চেঞ্জ দেখতেছি না। দেখেন প্রথম এই যে এরকমই ছিল, আগেও সবসময় এরকমই ছিল আর কি, একটু এদিক ওদিকে হালকা পাতলা, ব্যাপক রদ বদল হয়েছে এখানে ম্যাথের মধ্যে। সো এটা ধরেন 157 হচ্ছে 76 পার্সেন্টাইল ছিল আমার সময়, উইচ ইজ নাও 73rd পার্সেন্টাইল। আমি বলবো যে 60th পার্সেন্টাইল 154, এটা শুড বি সেফ অনেক ম্যাক্সিমামের জন্য। বাট এর থেকেও বেশি সেফ হচ্ছে ভার্বালে টু বি অনেস্ট জাস্ট 150 কে ক্রস করা, জাস্ট 150 ক্রস করাই সেফ। কারণ এটাই উঠে না বাংলাদেশি আমাদের। আমাদের আমি দেখছি ব্যাপক পরিমাণ মানুষ 142 থেকে 45-এর মধ্যে আটকে আছে, ব্যাপক পরিমাণ মানুষ। ও পড়ছে, উনি পড়ছেন, উনি ভোক্যাব পড়ছেন, উনি সব পড়ছেন, বাট আটকে আছেন। কারণ এখানে অনেক কাহিনী আছে। ভার্বাল এক্সামটা আমরা যেরকম ভাবি সেরকম অতটা ইজি না। এখানে অনেক অনেক ইন্টেন্সিভ এফোর্ট দেওয়া লাগে। এবং মজার ব্যাপার হচ্ছে যে এফোর্ট দেওয়ার পরও, লাইক ইউ উইল গিভ so much effort on verbal, still you will score less here. So which brings me to my point, যে আপনি কোয়ান্টে হয়তো 163 60 পার্সেন্টাইল নিয়ে হয়তো স্যাটিসফাইড থাকলেন, বাট আপনি যদি ভার্বালে ধরা খান, যেটা আপনার খাওয়ার চান্স খুবই হাইলি লাইকলি, খুব পসিবিলিটি যে বেশি আপনি কম পড়বেন ভার্বালে, এটাই হয়ে আসতেছে। আমাদের সবার ভার্বাল স্কোর এরকম, কোয়ান্ট স্কোর এরকম। খুব অল্প কিছু মানুষের আমি ব্যালেন্সড কোয়ান্ট ভার্বাল দেখছি। ওকে, সো এরকম না হলে তখন কি হবে? তখন কি হবে? তখন যেটা হবে, তখন এটা হবে যে আপনার এখানে ধরেন 163 পাইলেন, এখানে আপনি 100 কত 44 পাইলেন। তো আমি যদি যোগ করি, 3 আর 4 এ 7, 6 আর 4 এ 10-এ 0, আরেক ওখানে যাবে 307। সো আপনি 307-এ আসেন। এখন আপনার যদি 310 লাগতো, 315 লাগতো ওভারঅল, কারণ আমরা ইটিএস যতই বলুক না কেন অ্যাডমিশন কমিটিকে বা প্রফেসরকে, যা সবাই আপনারা কোয়ান্ট আর ভার্বালকে আলাদা আলাদা করে দেখবেন, পার্সেন্টাইল দেখবেন, ওরা বলে দেয়, এরকম ওদের গাইডলাইন আছে। বাট গাইডলাইন জিনিসটা এরকম, যেটা সবাই অনেক লিখিত আকারে দেয়, কিন্তু তেমন কেউ ফলো করে না অনেকে। সো অনেক প্রফেসর বলেন বা অনেক মানে ইউনিভার্সিটি বলেন, জাস্ট সিম্পল এই নাম্বারটা দিকে ফোকাস করে, যে জাস্ট লুক এট দিস ওয়ান সিঙ্গেল নাম্বার। ওকে, ইউজুয়ালি, ইউজুয়ালি বলতেছি, ইউজুয়াল কেস বলতেছি। সো ওয়েন দে থিঙ্ক অ্যাবাউট দিস নাম্বার, ইউ ফেল শর্ট হিয়ার, রাইট? 307 পাইছেন আপনি, যেখানে হয়তো আপনার 310 বা 315 হইলে একটু কম্পিটিটিভ হইতো, খুব ভালো হইতো। আই এম নট টকিং অ্যাবাউট 320 330-এর এক্সেলেন্ট স্কোর গুলো, দরকার নেই। আমরা জাস্ট হচ্ছে অ্যাভারেজের মধ্যে বলেছি, আচ্ছা ঠিক আছে কম হয়ে গেছে, 310 307। সো তখন আপনি কি করবেন? সো ইটস অলসো এ গুড আইডিয়া
টু ফোকাস অন কোয়ান্ট সো দ্যাট আপনার এখানে অ্যাজ মাচ এস ইউ ক্যান যত বেশি নাম্বার আনতে পারেন কোয়ান্টে, কারণ ভার্বালে আপনি একটু খারাপ করবেন। সো যাতে করে ব্যালেন্স স্কোরটা হয়। সো অনেকগুলো অ্যাঙ্গেল বুঝাইছি, এগুলো নিয়ে ডিটেলস আরো অনেকগুলো অ্যাঙ্গেল নিয়ে আমরা কথা বলবো ইভেনচুয়ালি ক্লাসের মধ্যে, কারণ এগুলো ডিসকাশন মানে এই এক কিয়াতে শেষ হওয়ার মতো ডিসকাশন না, জাস্ট এগুলো চিন্তার অনেকগুলো খোরাক দিছি আপনাদেরকে। কারণ এখানে তো একই জন একরকম রিকোয়ারমেন্ট থাকবে, কারো হয়তো ইকোনমিক্স স্কুলে যেতে হবে, তার খুব হাই কোয়ান্ট স্কোর লাগবে, কারণ ইঞ্জিনিয়ারিং অনেক ক্ষেত্রে 300+ হলেও চলে অনেক সময় স্কুল, বিভিন্ন স্কুলে আপনাকে ওই স্কুল খুঁজে বের করতে হবে। ঠিক আছে, এডাব্লিউ এ ক্ষেত্রে আমি দেখেন মার্ক করে রাখছি হাইলাইটার দিয়ে অলরেডি, 4 যেটা 63 থার্ড, মানে 60+ পার্সেন্টাইল ইজ গুড এনাফ, সো 4 ইজ নাইস। 3.5 ইজ দ্য বেয়ার মিনিমাম, এর নিচে আপনি নামতেই পারবেন না, এর নিচে যেই নেমে যাবেন দেখেন 3 পাইলে কি হচ্ছে, 70th পার্সেন্টাইল, লুকস ভেরি ব্যাড, লুকস ভেরি ব্যাড। ওকে, 3 নেওয়া যাবে না। ওকে, আমি সাজেস্ট করব একটু পরিশ্রম করে যদি এটাকে, যেমন ধরেন আমার 4.5 ছিল, আমারটা 82nd পার্সেন্টাইল ছিল আমার সময়, এটা এখন 85th। সো একটু এরকম 4.5 এর দিকে যদি নিয়ে যেতে পারেন তাহলে মোটামুটি এটা হয়ে যাবে। এখন এটা করার জন্য কি অনেক কষ্ট করতে হবে এডাব্লিউ এর জন্য? না, এটা কম কষ্ট, জাস্ট প্র্যাকটিস করতে হয়। এই প্র্যাকটিসটা অনেক সময় করে না, আমি সময় করছিলাম, আমি পারছিলাম। এখন অনেকেই এটা নিয়ে প্র্যাকটিস করেন না, লাস্ট মোমেন্টে এফোর্ট ঠিক মতো দেন না, একটু জাস্ট কয়েকটা প্র্যাকটিস করে যেতে হয়, এটা অনেকে করেন না, সো এডাব্লিউ তে অনেকে খারাপ করে। এডাব্লিউ নিয়ে আমাদের আছে কথা এখানে শেষ। আমি এরপর চলে যাব আমাদের সেক্স, মানে যেটা হবে এখন, আমরা এখন একটু কথা বলবো আরো ডিটেলসে। আমরা এতক্ষণ সেকশন নিয়ে অনেক কোনো কথা বলছি, বেসিক কথাবার্তা বলছি। এখন আমি ফার্স্টে ভার্বাল নিয়ে কথা বলবো, তারপর কোয়ান নিয়ে কথা বলবো, যতটা পারা যায় একটু উপর দিয়ে ডিপে যাওয়ার চেষ্টা করবো। উপর দিয়ে ডিপে ভেরি ফানি, যাই হোক। সো চেষ্টা করবো আমার মতো করে যতটুকু পারা যায় আপনাদেরকে একটু নলেজ ডিসেমিনেট করা, মানে ছড়ানো, স্প্রেড করা। বাট সো ফার আপনাদের কারো কোনো কোয়েশ্চেন আছে? এই পর্যন্ত আমি পুরো একদম টানা বলে গেছি অনেকগুলো কথা। কারো কোনো কোয়েশ্চেন? কারো কোনো কোয়েশ্চেন যদি না থাকে একটু বলে দিই। আপনারা আহ যারা যারা ফ্রি ক্লাস করতেছেন আজকে, এবং যারা যারা হচ্ছে আহ যারা যারা ইন্টারেস্টেড এই কোর্সে ভর্তি হওয়ার জন্য, আপনারা এই ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন বা কল দিবেন, বা সোজা কথা যেমনি পারেন জ্বালাবেন সাকিব ভাইকে। ঠিক আছে, আরেকজন আছে পিঙ্কি আপু, পিঙ্কি আপুর নাম্বার 01, সেম নাম্বারটাই, 016837764 1। জাস্ট এখানে একটা জিরো, এখানে একটা ওয়ান, এটা হচ্ছে কন্ট্যাক্ট পারসন। আপনারা যদি আজকে ক্লাস ভালো লাগে and you wanna get into this journey with me, তো ডেফিনেটলি রিচ আউট টু দেম। ওকে, এন্ড এটা আমি একদম দেখেন উপরে দিয়ে দিছি, এই যে উপরে সাকিব ভাই দেখা আছে এখানের মধ্যে, হ্যাঁ। এই যে উপরে সাকিব ভাই এখানে দেওয়া আছে, এখানে উপরে এখানেও পিঙ্কি আপু দেওয়া আছে। ঠিক আছে, ওকে ওকে। সো আমরা আজকের ক্লাসে এখন একটু আর একটু স্ট্রাকচার কিছু ডিসকাশনে চলে যাই। সো এটা নিয়ে আমরা অলরেডি কথা বলে ফেলছি, তো এখানে আর আমার কিছু কথা বলার নাই। সো এখানের মধ্যে যদি আমরা এখন ভার্বাল রিজনিং এর ফার্স্টে কথা বলি, যেটা আমরা অলরেডি বলে ফেলছি, ভার্বাল রিজনিং 130 থেকে 170-র মধ্যে স্কোর করা হচ্ছে। এখন জিআর এটা করে কেন? 130 থেকে 70 মানে 130টা কোশ্চেন করবে না, না, এটা একটা স্কেল স্কোর, এটা একটা স্কেল স্কোর, স্কেল করছে। একটা জিনিস ছিল, একটা স্কোর থাকে, সেটাকে স্কেল করছে। স্কোর মানে অ্যাকচুয়ালি কয়েকটা প্রশ্ন করা হয়, ওখান থেকে একটা উত্তর হবে, ওখান থেকে দেন একটা স্কেল বানায় ওরা। সেই স্কোর, র স্কোর যেটা, সেটা হচ্ছে 27টা কোয়েশ্চেনের হয়। তো ইটিএস যদি আপনি প্রশ্ন করেন যে কিভাবে ভার্বাল রিজনিং এর এই কাজটা করে, যে আমার কে যেমন একটা স্কোর দিচ্ছে কেমনে করে, দে উইল আস্ক মি 27 কোয়েশ্চেন্স, সোজা হিসাব। দে উইল আস্ক মি 27 কোয়েশ্চেন্স। 27 কোয়েশ্চেন্স করে একদমে করে না, ওরা দুইটা সেকশনের মধ্যে করে। সো তাহলে টোটাল ভার্বালের সেকশন কয়টা? দুইটা সেকশন। প্রথম সেকশনটা হচ্ছে 12 কোয়েশ্চেনের, পরের সেকশনটা হচ্ছে 15 কোয়েশ্চেনের। ওকে, দুইটা সেকশন, 12 কোয়েশ্চেন, 15 কোয়েশ্চেন। এরকম বিচ্ছিরি নাম্বার কেন হয়েছে? বিচ্ছিরি নাম্বার এই জন্য হয়েছে, একটু বলি। 2023-এর সেপ্টেম্বরের আগে লঙ্গার জিআরই ছিল, যেটা আমি দিছিলাম, সেটা ছিল 40 কোয়েশ্চেন, 40 কোয়ান্ট, 40 ভার্বাল, 20+20 এভাবে করে মেগা একটা এক্সাম। হ্যাঁ, লঙ্গার জিআরই, এটা অ্যারাউন্ড 4 আওয়ার্স এর মতো লাগতো। একটা এক্সপেরিমেন্টাল সেকশন ছিল
দুইটা রাইটিং ছিল, ভয়ঙ্কর অবস্থা। ওকে, দুইটা রাইটিং এর মধ্যে একটা বাদ চলে গেছে, এটা আর্গুমেন্ট বাদ চলে গেছে, এখন খালি ইস্যুটা আছে। সো এটা ছিল। এরপর আফটার 2023 সেপ্টেম্বর, নাও ইটস কল দ্য শর্টার জিআরই। ওকে, এটা জাস্ট 2 আওয়ার্স এর মধ্যে শেষ, কাহিনী শেষ। এটা এই জন্য করছে বিকজ ইটিএস দেখছে অন্যদের সবার মধ্যে মতো যে আমরা এখন আর ইউটিউবে বেশি টাইম দিই না, আমরা সবাই টিকটকে টাইম দিতেছি। সো সোজা কথা হচ্ছে আমাদের সবার অ্যাটেনশন স্পেন কমে যাচ্ছে। দ্যাটস ওয়াই দে হ্যাভ শর্ট ইন দ্য জিআরই। শুধু জিআরই যেটা করছে তা না, জিম্যাটও এই কাজটা করছে। জিম্যাটকে ওটাকে বলে জিম্যাট ফোকাস এডিশন। ফোকাস এডিশন, জিম্যাট ফোকাস এডিশন যেটা, ওটাও শর্টার। অনেক কিছু বাদ দিয়ে দিছে, অনেক কিছু ওরা। জিম্যাট তো রাইটিং পার্টি উঠাই দিচ্ছে, জিআরই তাও রাইটিং পার্টটা রাখছে এখন। তো এটা নিয়ে পরে কথা হবে, জিম্যাট জিআরির এই বন্ধুত্ব শত্রুত্ব নিয়ে পরে কথা হবে। সো দ্যাট অল ইউ নিড টু নো, যে এখন শর্টার জিআরই মানে 2 আওয়ার্স। তো আপনি মাঝে মাঝে হয়তো বিভিন্ন ম্যাটেরিয়াল যখন দেখবেন, আপনি হয়তো পুরনো জিআরির মানে, পুরনো বলা ঠিক না, এটাকে ওল্ড জিআরই বলা ঠিক না। ওল্ড জিআরই হচ্ছে যে আপনার এটা কিছু টার্মিনোলজি বোঝা উচিত আমাদের, যেহেতু জিআরই জার্নিতে আছেন। ওল্ড জিআরই হচ্ছে যে বিফোর 2011। বিফোর 2011 যেটা ছিল সেটাকে বলে ওল্ড জিআরই, যেটা নাইনটিজ থেকে শুরু করে 2011 পর্যন্ত চলছে, এটাকে বলে ওল্ড ওল্ড জিআরই। এই ওল্ড জিআরই কে আপডেট করে আনছিল রিভাইসড জিআরই, উইচ ইজ অলসো কল্ড রিভাইসড জিআরই। এই রিভাইসড জিআরইটাই পরবর্তীতে এখন শর্টার হয়েছে, এখন আমরা এটাকে লঙ্গার বলতেছি। প্রথমে আর এটাকে লঙ্গার বলতো না, এই আর কি। তখন এটা মনে হয় 1600 না কততে ছিল ওল্ড, তারপর এটা তো এই 340, এটাও 340। আচ্ছা, এখন এটাতে করা যেটা হয়েছে 40টা কোয়েশ্চেন। এই 40-এর থেকে আসছে হচ্ছে 130 থেকে 170। খেয়াল করে দেখেন, 30 থেকে 70 ডিফারেন্স কত? 40। তো 40টা র কোয়েশ্চেন ছিল, এখান থেকে স্কেল করে এটা বানানো হইতো। বাট শর্টার করছে, কিন্তু ওরা স্কেলটা চেঞ্জ করতে চায় নাই। সো হোয়াট দে ডিড, দে জাস্ট টুইক দ্য নাম্বার অফ দ্য কোয়েশ্চেন, কিছু করার নাই, 27 করছে। ওয়াই 27? আই ডোন্ট নো, ওদের মাথায় কি চলছে। দে কুড হ্যাভ চোজেন 25, দে কুড হ্যাভ চোজেন 30। না, ওটা দে চোজ 27। অকওয়ার্ড। সো প্রথমটা 12, পরেরটা 15। ওকে, এখন সেকশন 1 আর সেকশন 2 এর মধ্যে একটা কাহিনী আছে। সেকশন 1-এ যে 12টা কোয়েশ্চেন সেটার জন্য টাইম দিচ্ছে 18 মিনিট। সেকশন 2-এ যে 15টা কোয়েশ্চেন সেটার জন্য টাইম দিচ্ছে 23 মিনিটস। এটাতে পার কোয়েশ্চেনে 1.5 মিনিট টাইম পাচ্ছেন আপনি। পার কোয়েশ্চেনে 1.5 মিনিট, মানে 1 মিনিট 30 সেকেন্ড। এটা ভার্বাল সেকশনের জন্য। আমরা কোথায় আছি? আমরা আছি ভার্বাল সেকশনে। প্রথমে ভার্বালে কথাবার্তা বলবো, পরে কোয়ান্টে কথা বলতে বলবো। এই ভার্বালের যে এটা হইতেছে, এই পরীক্ষাটা হচ্ছে একটা সেকশন লেভেল অ্যাডাপ্টিভ। মানে কি? মানে আপনার সেকশন 1-এর পারফরমেন্সের উপর বেস করে সেকশন 2 এর কোয়েশ্চেন হবে, সেকশন 1-এর পারফরমেন্সের উপর বেস করে সেকশন 2 এর কোয়েশ্চেন হবে। ওকে, এটা মানেটা কি? মানেটা কি, এটা অনেকে বুঝতে খুব প্যারা হয়ে যায়, সেকশনের উপর কিভাবে কি হয়। মানে ও যখন আপনি যখন ওর কাছে বসছেন প্রথমে পরীক্ষা দিতে, ও আপনাকে চিনে না, জানে না, কিছুই জানেন না। ইভেন আপনি যদি আগেও একটা জিআরই দিয়ে থাকেন, বাই দ্য ওয়ে জিআরই বারবার দেওয়া যায়, 21 দিনের মধ্যে বারবার দেওয়া যায়, বছরে 5 বার। অ্যান্ড দিতে পারবেন আপনি জিআরই। ধরেন আপনার পছন্দ হয় না স্কোরটা, ইউ ক্যান টেক ইট এগেইন। সো কেউ প্যারা খায় যায় না, যেটা এসএসসি পরীক্ষা একবারই দেওয়া যাবে, এরকম কিছু নেই। সো ইভেন তো আপনি ধরেন আগে পরীক্ষা দিচ্ছেন বা দেন নাই, হোয়াট এভার, ও জানে যে ও আমাকে আপনাকে জানে না। ও আপনার ব্যাপারে কোনো জাজমেন্ট নাই। ও ডিসপ্যাশনেটলি, মানে একদম ইনডিফারেন্ট ওয়েতে আপনাকে ট্রিট করবে। ও প্রথমে যে 12টা কোয়েশ্চেন দিবে, এটা হবে একটা মিডিয়াম বা বেস সেকশন। মিডিয়াম সেকশনে একটা ডিফিকাল্টি লেভেল। দ্যাট মিনস কি, এই সেকশনে ইজি কোয়েশ্চেনও থাকবে, মিডিয়াম কোয়েশ্চেনও থাকবে, হার্ড কোয়েশ্চেন থাকবে, ভেরি হার্ড কোয়েশ্চেনও থাকবে, কিন্তু মিডিয়াম কোয়েশ্চেন বেশি থাকবে। কারণ ও জানে না যে আপনি কেমন লেভেলে। এখন এই সেকশনে আপনি যখন খুব ভালো করবেন, তখন ও কি বুঝবে? তখন ও বুঝবে যে আপনি ভালো, আপনার প্রিপারেশন ভালো, আপনার রিজনিং এবিলিটি ভালো। দেন ও জাজ করতে চাবে যে আচ্ছা আপনি অ্যাকচুয়ালি কোন জায়গায় বিলং করেন, আপনি খুব টপে আছেন নাকি একটু নিচে আছেন, কোন জায়গায় পিন পয়েন্ট করতে চাচ্ছে। তখন ও আপনাকে ভালোবেসে আরো হার্ড কোয়েশ্চেন দিবে। ঠিক আছে, মানে আপনি যদি খুব ভালো করেন, ইফ ইউ পারফর্ম গুড, ইউ উইল গেট দ্য হার্ড সেকশন ইন দ্য সেকেন্ড সেকশন। এখন এইখানে এসে অনেকে প্যারা খেয়ে যায়। আমি আজকেও একটা কোয়েশ্চেন পাইছি একটা স্টুডেন্টের কাছে যে, ভাই, যে সেকেন্ড কোয়েশ্চেন যদি আমরা হার্ড পাই, ওখানে কি সবগুলো হার্ড কোয়েশ্চেন হবে? নো, নো, মিক্সড থাকবে। মানে ইজি, মিডিয়াম, হার্ড, ভেরি হার্ড, সবগুলো মিলেই হবে। কিন্তু
অ্যাজ ইউ ক্যান গেস, যেহেতু সেকশনটার নাম হার্ড, হার্ড কোয়েশ্চেন বেশি হবে। বিকজ ও এখন আপনাকে জানে যে আপনি সার্টেন লেভেলে আপনি আছেন। ইটস লাইক হি ইজ ট্রাইং টু জাজ ইউ, হি ইজ ট্রাইং টু জাজ ইউর লেভেল। ওকে, ও ও আপনার লেভেলটা বুঝতে যাচ্ছে কিরকম। সো এটা অনেকটা অ্যাড্রেস ফাইন্ড আউট করার মতো, এটাকে বলে সেকশন লেভেল অ্যাডাপ্টিভ। আমি যদি বলি সেকশন ওয়ানটা বেস বা মিডিয়াম, সেকশন টুটা হচ্ছে অ্যাডাপ্টেড ডিফিকাল্টি। দ্যাট মিনস এই সেকশনের পারফরমেন্সের উপর বেস করে আপনার এটা হবে। সো কিরকম ভাবে হয়, ধরেন এই যে আপনার এটা হচ্ছে, এটা এটা হচ্ছে 130, এটা হচ্ছে 170। সো ও জান, ওর হি ইজ ট্রাইং টু ফিগার আউট, ইটিএসটা ইজ ট্রাইং টু ফিগার আউট যে আপনি কোথায় বিলং করেন। প্রথমে আপনাকে গেস করলো, আচ্ছা আপনি মোটামুটি লেভেলে, ধরেন ভার্বাল সেকশনের মধ্যে আপনি 12টা কোয়েশ্চেনের মধ্যে 9টা বা তার বেশি পার্সেন্ট, গ্রেটার দেন অর ইকুয়াল টু 9। দ্যাট মিনস ও বুঝে ফেলবে আপনি তাহলে এইখানে থাকবেন। ইটস লাইক ফর এক্সাম্পল, ফর এক্সাম্পল বসুন্ধরা রেসিডেন্সিয়াল কেউ থাকে, রাইট? সো লাইক দেয়ার আর মেনি ব্লকস, বসুন্ধরা রেসিডেন্সিয়াল এ ব্লক, বি ব্লক, সি ব্লক। আমি ধরে নিচ্ছি এখানে 3টা ব্লক আছে। তা আপনাকে ফার্স্ট অফ অল কারো অ্যাড্রেস জানার জন্য আগে কোন ব্লকে সে আছে সেটা বুঝতে হবে। তারপর ইভেন্চুয়ালি আপনি ফাইন টিউন করে তার রোড নাম্বার, হাউস নাম্বারে যাবেন, রাইট? সেম ব্যাপার এখানে, ইটিএস ইজ ট্রাইং টু ফিগার আউট ইউর বাসা, মানে ইউর ঠিকানা। আপনার অ্যাড্রেস জানতে যাচ্ছে সে বেসিক্যালি। অ্যাড্রেস কি হিসেবে? রিজনিং লেভেল হিসেবে আপনার কোন অ্যাড্রেসে আছেন আপনি। তো যখন আপনি 9টার বা তার বেশি, গ্রেটার দেন অর ইকুয়াল টু 9 মানে হচ্ছে 9 অর মোর, তখন আপনাকে সেকেন্ড সেকশনটা হার্ড দিবে এবং ও বুঝতে পারবে যে আপনি প্রবাবলি এইখানে বিলং করেন। দ্যাট মিনস সেকেন্ড সেকশনটা আপনি পারফরমেন্স যেমনই করেন না কেন, আপনার এই জায়গাটা থেকে খুব বেশি নড়চড় হবে না। এটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট জিআরই, খুবই ইন্টারেস্টিং ফ্যাক্ট, ভেরি ভেরি ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট। যে কেউ যদি 5 থেকে 8 পায়, দ্যাট মিনস ইটিএস বুঝে গেছে 5 থেকে 8-এর জন্য যে আপনি এইখানে বিলং করেন। যদি আপনি এইখানে বিলং করেন, এরপর আপনি যতই ভালো করেন বা খারাপ করেন, আপনার খুব বেশি এখান থেকে খুব সরে আসতে পারবেন না। হয়তো এখান থেকে একটু এদিকে সরে আসতে পারেন, বা খুব খারাপ করলে সেকেন্ড সেশনে এখানে সরে আসতে পারেন। বাট মোর অর লেস আপনার ফেট ইজ ডিটারমাইন্ড। তাহলে কি করে, তাহলে সেকেন্ড সেশনে হয়টা কি? সেকেন্ড সেশনে ফেটের ইয়াটা ডিটারমাইন করে, রেঞ্জটা ডিটারমাইন করে, কিন্তু এক্সাক্ট ফেট কোনটা সেটা ডিটারমাইন হবে সেকেন্ড সেকশনে। দ্যাট মিনস আমি যদি ফার্স্ট সেকশনের কথা বলি, আমি 9টা পার্সেন্ট ভার্বালে, জাস্ট 9টা পার্সেন্ট, তা আপনি সেকেন্ড সেকশনে এখানে থাকবেন, মানে ওভারঅল কি এখানে থাকবেন নাকি একদম একদম সেই 99 পার্সেন্টেলে মানুষ হবেন, সেটা হচ্ছে ডিপেন্ড ডিপেন্ড করবে। ভার্বালের ক্ষেত্রে আসলে আমাদের জন্য এইটা করাটা না আসলে অনেক টাফ, সত্যি কথা বলতে। আমি জানি যে অনেকেই এই 5 থেকে 8-এ আটকায় থাকবে। হ্যাঁ, আমরা অনেকেই এটাতে আটকায় থাকবো। তখন আমাদের মোটামুটি এটার নিয়ে থাকতে হবে ভার্বালে। বাট আমি যেটা বারবার সাজেস্ট করি, এখন 12টা কোয়েশ্চেনের যে ফার্স্ট ইয়ার, আপনাদের উচিত হবে টার্গেট থাকবে এভাবে, এমন ভাবে কোয়েশ্চেন করা, সলভ করা, আপনি যাতে করে আপনি 9টা অ্যাটলিস্ট পারেন 12টার মধ্যে। সেকেন্ড সেকশনে কি হয় আই ডোন্ট ইভেন কেয়ার, ঠিক আছে? ওকে, হ্যাঁ, বাট 8 and 9 আর নট ভেরি ডিফারেন্ট স্যার। ইয়েস, ইয়েস, দ্যাটস অলসো মাই পয়েন্ট। অনিন্দিতা রয়, আখি আপু, ইয়েস, এটা আমারও কথা। বাট দ্যাটস হাউ দে প্লেট। ওকে, যে লাইক ওরা জাস্ট, আপনি এতটা কারেক্ট করছেন, ঠিক এই রেঞ্জে চলে গেছেন, মানে হচ্ছে যে ওখানে এটাতে চলে গেছেন। ওকে, মানে আপনি পরটাতে চলে যাবেন। সো এটাই, দিস ইজ হাউ দ্য গেম ইজ সেট। সো এই জিনিসটার জন্যই ফার্স্ট সেকশনটা খুব খুব অনেক ইম্পর্টেন্ট, খুব বেশি ক্রুশাল বা ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো চেষ্টা করবেন সবাই এই জন্য ভার্বালের মধ্যে এই জিনিসটা করতে, যে আচ্ছা নয় 9, কিন্তু দেন এগেইন 9 আমি বললে মুখের কথা না। আমরা ভার্বালে ম্যাক্সিমামই হয়তো এখানে 3-4-এ আটকায় থাকবেন, আমি জানি প্রথম দিকে। অ্যান্ড মজার ব্যাপার হচ্ছে আপনি যখন প্রথমে খুব 3-4 করতেছেন, এতে করে খুব বেশি স্কোরও বাড়ে না। আপনারা যদি আহ এটা আমি পরে ক্লাসের মধ্যে দেখাবো, একটা র স্কোর থেকে একটা একটা স্কেল স্কোর একটা কনভার্সন আছে, সেটা দেখলে দেখবেন যে প্রথম কয়েকটা যে আপনি সলভ করতেছেন, ওটার মানে আপনি যদি 4-5টা সলভ করেন, আপনার স্কোর বাড়বে না। আপনার স্কোর বাড়া হবে হয়তো 6-7টা বার সলভ হইতেছে সব মিলে তখন থেকে। তখন আপনার এটা 30 থেকে 31 হবে, 32 হবে, এভাবে করে বাড়বে, এন্ড লাস্টের দিকে এভাবে করে জিনিসটা যাবে। সো দিস ইজ হাউ দ্য ইটিএস হ্যাজ সেট দ্য রুলস। সো উই নিড টু জাস্ট প্লে অ্যালং। ওকে, ওকে। আর ভার্বালে আমি চাই যে আপনারা এটা টার্গেট রাখবেন, নিদেন পক্ষে অ্যাটলিস্ট, এটা কিছু করার নাই, আই নো 9 ইজ সামটাইমস ভেরি হার্ড, বাট এটা যেন কখনো না হয়। হ্যাঁ, এটা যেন কখনোই না হয়। যদি এটা হয় তার মানে প্রবাবলি আপনাকে ইউ নিড টু রিটেক দ্য জিআরই। কারণ এটা হইলে তার মানে আপনার স্কোরটা খুব খারাপ আসবে ভার্বালে। এন্ড ভার্বাল স্কোর যদি খুব খারাপ আসে, আপনি কোয়ান্ট স্কোর যতই ফাটাই দেন না কেন, ওভারঅল স্কোরটা খুব বেশি সুন্দর দেখায় না, খুব বাজে দেখায়। সো তখন ইউ নিড টু রিটেক দ্য এক্সাম। ওকে, আহ এটা হচ্ছে মোটামুটি, এটা আমি ম্যাগুস থেকে নিয়েছিলাম এই জিনিসটা। এটা ম্যাগুস একটা সুন্দর
ব্লগ আছে, ম্যাগুসার ব্লগস আর ভেরি নাইস। এটা হচ্ছে ব্রেকডাউন গুলো, যে ইজি সেকশন ব্রেকডাউন, মিডিয়াম সেকশন ব্রেকডাউন, হার্ড সেকশন ব্রেকডাউন। সো ইজি সেকশনে আপনার ভেরি ইজি কোয়েশন কয়টা, ইজি কোয়েশন কয়টা, মিডিয়াম কোয়েশন কয়টা, এরকম ভাবে মিডিয়াম সেকশনে কত পার্সেন্ট দেখতে পাচ্ছেন, দেখেন মিডিয়াম সেকশনে মিডিয়াম কোয়েশন 30%, এরকম এরকম করে এই যে ইজি মিডিয়াম এইভাবে করে সেট আপ করা। ইজি সেকশনে ইজি কোয়েশন অ্যারাউন্ড 40%। এটা আমরা চাই না, আমরা এটা চাই না, ক্রস করে দিলাম যেন ওটা দেখতে না হয়। আমরা সেকেন্ড ফার্স্ট সেকশনটা তো মিডিয়াম পাবোই, রাইট? ফার্স্ট সেকশনটা মিডিয়াম পাবো। এরপর যদি আমি সেকেন্ড সেকশন আবার মিডিয়াম পাই, তার মানে আমি অ্যারাউন্ড 146 to 155 এরকম একটা রেঞ্জে আছি। আমি এটা একটা টেন্টেটিভ বলছি, ইট ক্যান অফকোর্স ডিফার কোয়েশ্চেনের মানে অবস্থা বুঝে, বাট এটা একটা রেঞ্জ। আর আপনি যদি ফার্স্ট সেকশন মিডিয়াম করে, ফার্স্ট সেকশন মানে সরি ফার্স্ট সেকশনটা তো মিডিয়াম হবে, সেটাতে আপনি ভালো করে সেকেন্ড সেকশনে হার্ড পাইছেন, তখন আপনি অ্যারাউন্ড 155 থেকে 70-তে। আমার মনে হয় আমি আইদার ফার্স্ট সেকশনে, মানে আমার সময় তো 12তে নয় না, আমার সময় তো আমি 20টা কোয়েশ্চেনের অ্যান্সার দিছিলাম, মানে লঙ্গার জিআইটা। সো হোয়াট এভার, আমারটা আমি যেটুকু মনে হয় প্রবাবলি আমারটা এটাও হইতে পারে, এটাও হইতে পারে, বিকজ এই যে একটু আগে যেটা বলছেন খুব তো বেশি ডিফারেন্স নেই, আমার 157, রাইট? সো প্রবাবলি আমি আইদার সেকেন্ড সেকশন আমি হার্ড পাইছি, অথবা আমি মিডিয়ামই পাইছি, ডিপেন্ড করতেছে এটা। সো আপনারা মানে উম, এটা চেষ্টা করবেন যে ফার্স্ট সেকশনে যেন ভালো হয়, তাহলে আপনার একটু ঝামেলা দূর হয়ে যায় অনেক। ওকে, পরের সেকশনে খারাপ করলেও ওইটার পেনাল্টিটা কম, ফার্স্ট সেকশনে খারাপ করলে পেনাল্টিটা বেশি। পেনাল্টি মানে যে আপনি মিস করার কারণে যে পেনাল্টিটা হচ্ছে, মার্কটা কমতেছে, সেটা বেশি। পেনাল্টি শুনে আবার কেউ এটাকে নেগেটিভ মার্কিং ভাইবেন না প্লিজ। জিআরইতে কোনো নেগেটিভ মার্কিং নাই, নেগেটিভ মার্কিং নাই। আই এম জাস্ট সেইং যে ওকে, আপনি ভুল উত্তর দিচ্ছেন, মানে আপনি অ্যান্সার করতে পারেন নাই, অ্যান্সার করতে পারেন নাই আর ভুল উত্তর দেওয়া জিআই একই কথা। কোনো আলাদা করে নেগেটিভ মার্কিং নেই, ঠিক আছে? 12টার মধ্যে কয়টা পার্সেন্ট সেটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমরা এখন এখানে যদি আসি, এটা আমি অলরেডি বলে ফেলছি যে আপনি 153 প্লাস ইন ভার্বাল এফোর্ট, যে পরিমাণ এফোর্ট দিতে হবে 163 প্লাস ইন কোয়ান্টে স্কোর করার জন্য, তার থেকে বেশি এফোর্ট দিতে হবে। ইট ইজ নট ইকুয়াল, বরং এটা মোর এফোর্ট, ইজ অ্যাকচুয়ালি গ্রেটার দেন দিস এফোর্টটা, এই এফোর্টটা গ্রেটার। সো দিস ইজ ভেরি স্যাড, ভার্বাল ব্যাপারটা এরকমই। অ্যান্ড এফোর্ট বলতে আমি যেটা বুঝাচ্ছি ভার্বাল সেকশনে, আপনাকে ফার্স্ট অফ অল ভোকাবুলারি বুঝতে হবে খুব ভালো মতো। ভোকাবুলারি একটা মেজর পার্ট, যেটার উপর আজকে আমরা একটা কাউট সেশন নিব ক্লাসের শেষের দিকে। আমাদের একটা রিডিং প্র্যাকটিস যাদের ভালো আছে তাদের হচ্ছে যে খুব ভালো হবে, অ্যান্ড দেন হাই কোয়ালিটি প্র্যাকটিস অফ জিআরই কোয়েশ্চেন্স। সো দেখেন, যে মানুষের ভোকাবুলারি আগে থেকে ভালো এবং যে মানুষের রিডিং প্র্যাকটিস খুব ভালো, সে কিন্তু সে কিন্তু জাস্ট কি করবে জানেন? সে জাস্ট জিআরইর অফিসিয়াল গাইডটা ধরে প্র্যাকটিস কোয়েশ্চেন গুলো করবে, প্যাটার্নটা বুঝে যাবে, একটা মোটামুটি 155 থেকে 160 প্লাস রেঞ্জে ভার্বাল পরীক্ষা দিয়ে বেরোয় যাবে। দ্যাটস ইট। আমরা যারা মর্তের মানুষ, আমরা যারা সাধারণ মানুষ, আমাদের ব্যাপারটা হচ্ছে এরকম, আমাদের তো এগুলো কখনো পড়া হয়নি, মানে কি আর বলবো, ভোকাবুলারি পড়া হয়নি, তো আমাদের এটা পড়তে হবে কষ্ট করে। ফার্স্টে ভোকাবুলারি জানতে হবে, কারণ ভোকাবুলারি মোটামুটি টেক্স আপ অলমোস্ট হাফ অফ ইউর ভার্বাল প্লে। আপনি ভোকাবুলারি না পারলে আপনি রিজনিং পারলেও লাভ হবেন। দেন সাথে আমাদের রিডিং প্র্যাকটিস একটু কাজ করতে হবে, যে আপনার যে যেন কন্টিনিউয়াস রিডিং প্র্যাকটিস থাকে। এটা নিয়ে আমি ক্লাসে ভার্বাল ক্লাস ডিটেলসে কথা বলবো, এটা আসলে কি বলতেছি আমি। দেন তারপরে গিয়ে এটাতে আসতেছে। সো দ্যাটস হাউ আমাদের স্টেপটা বেড়ে যায়, তাই আমাদের এফোর্টটা বেড়ে যায়। এই জন্যই কাউকে কাউকে দেখবেন জিআরইতে জাস্ট 1 মাসের প্রিপারেশনে ভালো করছে, 2 মাসের প্রিপারেশনে ভালো করছে। ভাই, ও 1 মাস বা 2 মাসের প্রিপারেশনে ভালো করেনি, ও ভালো করছে হচ্ছে ওর পুরো জীবনের প্রিপারেশনে, ঠিক আছে? কেউ এখানে জিআরইতে এমন না যে 1 মাসে ভালো করবে, আবার কেউ এটা এমনও না যে অনেক বছর করে ভালো করছে। আমি যেটাকে বলি, ইটস অ্যাবাউট ইউর হোল লাইফ। হোয়াট হ্যাভ ইউ ডান ইন ইউর হোল লাইফ? ওকে, হোয়াট হ্যাভ ইউ ডান ইন ইউর হোল লাইফ? এমন হইতে পারে যে আপনি কখনো কোনো একটা জায়গায় ট্রান্সলেটরে জব করতেন, ইংলিশ ট্রান্সলেটর। সো ইউ আর ভেরি গুড উইথ ভোক্যাব। সো আপনার ওই সময় ভোক্যাব শেখা হয়েছে না ট্রান্সলেশন করার জন্য, রাইট? সো ওই ভোক্যাবের কারণে আপনার ওই ট্রান্সলেশন করলে কি হয়, ভোক্যাবও প্র্যাকটিস হয়, রিডিংও প্র্যাকটিস হয়। আপনার জাস্ট কোয়েশ্চেন প্যাটার্ন করে পেরে গেছেন। ওকে, এটার সাথে অনেকটা আইবি এর পরীক্ষা মিলে যায়, যে আমার এই যে আমি যে আইবির এমবি করছি, বা আইবির এমবি অ্যাডমিশন টেস্ট বা বিবি অ্যাডমিশন টেস্ট, এগুলোতেও দেখবেন অনেকেই জাস্ট এমনিই পড়ে চান্স পেয়ে যায়। আবার অনেকে একটু পড়া লাগে, বিকজ হচ্ছে যে ডিপেন্ড করতেছে কে কতটুকু লেভেলে আগে থেকে পড়ে আসছে। সো আমি যেটা বলি, ইটস অ্যাবাউট দ্য হোল লাইফ। হোয়াট হ্যাভ ইউ ডান ইন ইউর হোল লাইফ? আপনি যদি লাইফের মধ্যে এর আগে কোনো ভোকাবুলারি না শিখেন, আপনার জিআর জন্য ভোকাবুলারি শিখতেই হবে। দ্যাটস ইট, দ্যাটস হাউ ইট ইজ। এটাতে আর কোনো কিছু করার নাই, কারণ কোনো ম্যাজিক কিছু নাই।
লাইক ইফ ইউ আর ওয়েটিং ফর মি টু টেল সামথিং ম্যাজিক্যাল যে না এটা ছাড়া হবে না, দেয়ার্স নাথিং আই ক্যান ডু। কিন্তু আপনার যদি আগে থেকে ভোকাবুলারি পড়া থাকে, হ্যাঁ দেন আপনার ভোকাবুলারি দরকার নাই। ফর এক্সাম্পল এখন আমার যদি জিআই দিতে হয়, আমাকে তো আর ভোকাবুলারি পড়তে হবে না, বিকজ আই হ্যাভ অলরেডি স্টাডিড ইট। তাই না? আমি তো অলরেডি ভোক্যাব পারি, ভোক্যাব আমার অনেক পড়া আছে। আমার কি করতে হবে? আমার এটা করতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমরা যদি পরে আসি ভার্বাল কোয়েশ্চেন, এই কোয়েশ্চেন টাইপগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে আরো ডিটেইলসে কথা বলবো। আর একটু করে বলে দিই, দিস ইজ দ্য মোটা দাগে ভার্বালের কোয়েশ্চেন, দিস ইজ দ্য হাফ, দিস ইজ অ্যানাদার হাফ। দ্য ফার্স্ট হাফ ইজ কল্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এবং এরাই আমার ভোক্যাব বেসড কোয়েশ্চেন। এই ভোক্যাব বেসড কোয়েশ্চেন যারা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, জেনুইন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, রাইট? একটা দেয়ার্স এ কথা, তার মধ্যে একটা ব্ল্যাঙ্ক আছে, আপনাকে ইউ নিড টু গেস দ্যাট বেসড অন দ্য অপশন, বেসড অন দ্য অপশন অ্যান্ড বেসড অন দ্য এভিডেন্স। এখন এই এভিডেন্স অনুযায়ী আপনাকে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে, এটা করে দুই ভাবে ভাগ করছে জিআরই। একটা হচ্ছে রেগুলার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, যেটা টেক্সট কমপ্লিশন বলে। আগে এটাকে ওরা সেন্টেন্স কমপ্লিশন বলতো, পরে ওরা মনে হয়েছে নামটা চেঞ্জ করা দরকার, তো ওরা টেক্সট কমপ্লিশন বলে। সো আমার মুখে আপনি অনেকবার এটা শুনবেন, টিসি 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 টিসি, টেক্সট কমপ্লিশন টিসি। এটা তিন রকম হয়, এক ব্ল্যাঙ্কেট থাকলে ওয়ান ব্ল্যাঙ্ক, দুই ব্ল্যাঙ্কেট থাকলে দুই ব্ল্যাঙ্ক, তিন ব্ল্যাঙ্কেট থাকলে তিন ব্ল্যাঙ্ক। মানে একটা টিসিতে কয়টা ব্ল্যাঙ্ক আছে? একটা ব্ল্যাঙ্ক, দুইটা ব্ল্যাঙ্ক, নাকি তিনটা ব্ল্যাঙ্ক? বুঝতেই পারতেছেন, তিন ব্ল্যাঙ্কের গুলো কঠিন, দুই ব্ল্যাঙ্কের গুলো একটু কম কঠিন, এক ব্ল্যাঙ্কের গুলো ইজি। ওকে, দ্যাটস ইট, এটা নিয়ে এখন আছে কোনো কথা নেই। সেন্টেন্স ইকুইভ্যালেন্স, সেন্টেন্স ইকুইভ্যালেন্স হচ্ছে যে আপনার, এটাও এক ধরনের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইচ ভেরি মাচ লুকস লাইক ওয়ান ব্ল্যাঙ্ক কোয়েশ্চেন। কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে একটা ব্ল্যাঙ্ক আছে, ওখানে দুইটা ওয়ার্ড পিক করতে হয়। এমন ভাবে দুইটা ওয়ার্ড পিক করতে হয় যাতে করে দুইটা যে কোনো একটা বসালেই সেন্টেন্সের মিনিংটা যেন সিমিলার হয়। ওকে, সিমিলার মিনিং মানে সেম ইকুইভ্যালেন্ট, ইকুইভ্যালেন্ট মিনিং দিচ্ছে সেন্টেন্সের। এটা নিয়ে আমরা ক্লাসে আর ডিটেলসে কথা বলবো, জাস্ট নেক্সট ক্লাসে, শনিবারে ক্লাস পর্যন্ত ওয়েট করেন, শনিবারে কথা ডিটেলস বলবো। ওকে, রিডিং কম্প্রেনশনে একটা প্যাসেজ বেসড আরসি, এটা হচ্ছে যে একটা প্যাসেজ, দুই রকম জিনিস হতে পারে, একটা প্যাসেজ বেসড আরসি, একটা হচ্ছে ক্রিটিক্যাল রিজনিং। ক্রিটিক্যাল রিজনিংটাকে আমরা প্যারাগ্রাফ আর্গুমেন্ট বলি, এবং এটাকে নিয়ে আমি চাই যে আপনারা, আনলেস আপনি 162 প্লাস পাচ্ছেন ভার্বালে কোনো মক টেস্ট দিয়ে, মক টেস্ট মানে আপনি পরীক্ষার আগে যে প্র্যাকটিস টেস্ট দিবেন বা মক টেস্ট দিবেন, মডেল টেস্ট দিবেন, ওকে, ওগুলো দেওয়ার নিয়ম বলে দিব, কোথা থেকে দিতে হয়, অনেকগুলো ওয়ে আছে। এটা যদি না পান, আপনার এটা নিয়ে চিন্তা করারই দরকার নেই ভাই, বাদ দেন, বাদ দেন ভাই, বাদ দেন, ঠিক আছে? আমরা সাধারণ মানুষ, আগে সাধারণ মানুষের মতো চিন্তা করি, আমরা আগে 150 প্লাস আনা ট্রাই করবো, দেন 55-এ যাবো, দেন 160-তে যাবো। এই 160-তে যে চলে যাবো, এরপর আর আপনার আর আমাকে লাগবে না। লাইক ইফ ইউ আর ইন দিস ক্লাস অ্যান্ড ইউ ওয়ান্ট টু এইম 170 আউট অফ 170 ইন জিআরই ভার্বাল, ইউ শুড নট বি ইন মাই ক্লাস। হ্যাঁ, ইউ শুড বি ইন মাই ক্লাস যদি হচ্ছে যে আপনার স্কোর এখন বর্তমানে খারাপ হয়, তাহলে আপনি আমার সাথে 160 পর্যন্ত থাকবেন, ঠিক আছে? আমি বলে দিচ্ছি। এরপর আপনি আর আমার সাথে আর কথা বলার দরকার নাই। যে আপনি এই লেভেলে চলে যাবেন, এরপর আপনি একটু ইন্টারন্যাশনাল জিনিসপাতিগুলো দেখবেন, তখন আপনি একটু ব্রেক ম্যাট দেখবেন, আপনি একটু ম্যাগুসের কাহিনী, ব্রেক ম্যাট দেখলে হবে, খুব ভালো হবে। বা আরো কিছু ব্যাপার স্যাপার আছে, তখন আমি ওয়ে দেখাই দিই। সো আনলেস ইউ আর ইন দ্যাট পজিশন, অ্যান্ড মোস্ট অফ আস আর নট, মোস্ট অফ আস আর জাস্ট ওয়ানা গেট মানে গেট ডান উইথ দিস ভার্বাল সেকশন, দ্যাটস ইট। আমরা ম্যাক্সিমাম মানুষ জাস্ট এটা নিয়ে এত প্যারা নিতে চায় না, আমি জানি, আমার এক্সপিরিয়েন্স তাই বলে। সো আমার কথা শুনেন, আপনি ফর টিল দ্যাট টাইম এটা নিয়ে চিন্তা করবেন না। ওকে, জাস্ট এটা নিয়ে চিন্তা করবেন। ইনফ্যাক্ট এইটার থেকেও বেশি, সবচেয়ে বেশি চিন্তা করবেন প্রথমে এটাকে, তারপর এটাকে, এটা, এটা, তারপর এটা। ওকে, একটা সিরিয়াল আছে। সো আমি যদি সেকশন ওয়াইজ ব্রেকডাউন করি, সেকশন ওয়ানে 12টা কোয়েশ্চেন, 15টা কোয়েশ্চেন সেকশন টুতে, টাইম টাইম বলছি। সেকশন ওয়ানে টিসিএসসি তে আছে 7টা কোয়েশ্চেন, আরসি তে আছে 5টা কোয়েশ্চেন। এই টিসিএসসি যে 7টা কোয়েশ্চেন ফার্স্ট সেকশনে, তার মধ্যে এসিতে আছে 4টা কোয়েশ্চেন, মানে সেন্টেন্স ইকুইভ্যালেন্স, টিসিতে আছে 3টা কোয়েশ্চেন। তাহলে কার গুরুত্ব বেশি? খুব কুইকলি বুঝেন, সেন্টেন্স ইকুইভ্যালেন্সের গুরুত্ব বেশি। কোথায়? ফার্স্ট সেকশনে। আচ্ছা, ফার্স্ট সেকশনে টিসিএসসি আর আরসির মধ্যে কার গুরুত্ব বেশি? ডেফিনেটলি টিসিএসসির গুরুত্ব বেশি, যেটাকে ভোক্যাব বেসড কোয়েশ্চেন বলেছি। তার মানে আমি যেহেতু এর আগে স্টাবলিশ করে ফেলছি, জিআরইতে সেকশন ওয়ান আর সেকশন টু কার গুরুত্ব বেশি? সেকশন ওয়ানের গুরুত্ব বেশি। তাই আমরা সেকশন ওয়ানে টিসিএসসি গুরুত্ব বেশি ভাই, আমরা আগে এটাতে ফোকাস করি ভালো মতো। এটা আমরা আগে চেষ্টা করি একদম 90% কেসে রাইট করতে, যেন এই 7টার মধ্যে আমাদের 7টাই হয়, যেন 7টার মধ্যে অ্যাটলিস্ট 6টার নিচে যেন আমাদের না হয়। ঠিক আছে? এখানে যদি 6টা হয়ে যায়, এই 5টা থেকে 3টা করতে পারবেন, হয়ে যাবে। ঠিক আছে? 6টা 3টা মিলে 6, 3 মিলে সুন্দর মতো 9 হয়ে গেল। সেকশন টুতে এসে একটু ব্যালেন্স আউট হয়ে যায়, আরসি হয়ে যায় 8টা, টিসিএসসি হয়ে যায় 7টা। বাট সমস্যা নাই, অ্যাজ লং এজ আপনি সেকশন ওয়ানটা কোপায় আসছেন,
সেকশন 2 তে এসে যদি আপনি এবার একটু খারাপও করেন সমস্যা নেই। পেনাল্টিটা পেনাল্টিটা খুব বেশি না, ওকে, কিন্তু ফার্স্টে খারাপ করলে পেনাল্টি অনেক বেশি। ওকে, সো আমরা এস্টাবলিশ করে ফেলছি টিসিএসসি ইজ গ্রেটার দেন আরসি। যেহেতু 14টা কোয়েশ্চেন, 13টা কোয়েশ্চেন, 14টা কেমন হয়েছে টিসিএসসি দেখেন পুরেন, 7 7 14, আর এখানে 5 8 13। এগেইন এগুলা টেন্টেটিভ জেনারেল স্ট্রাকচার, ইউ ক্যান সি এ বিট ভেরিয়েশন। আমরা ধরে নিতে পারি দিস ইজ দ্য বেস্ট উই হ্যাভ স্ট্যান্ডার্ড হিসেবে, এটাই হবে। ইটিএস এর পাওয়ার প্রেপ 1 এভাবে ওরা দেখাইছে, সো আমরা এটাই ধরে নিচ্ছি। টোটাল 27টা কোয়েশ্চেন। ওকে, তো সেকশন 1-এ অলরেডি বলে ফেলছি টিসিএসসি ইজ গ্রেটার দেন আরসি। আবার যদি এসি টিসি এর মধ্যে চিন্তা করেন, এসি 4টা টিসি 3টা, সো এসি ইজ গ্রেটার দেন টিসি, দ্যাট মিনস এসি ইম্পর্টেন্স বেশি। এখন মজার ব্যাপার হচ্ছে যে এসি ডিফিকাল্টি লেভেলও ইজি, এসি ইজি, ঠিক আছে, শুধু মিলে গেল, এসি হচ্ছে ইজি। আমি ডিফিকাল্টি চিন্তা করি, এসি ইজ ইজিয়ার দেন ওয়ান ব্ল্যাঙ্ক টিসি, ওয়ান ব্ল্যাঙ্ক টিসি ইজ ইজিয়ার দেন টু ব্ল্যাঙ্ক টিসি, দ্যাট ইজ ইজিয়ার দেন থ্রি ব্ল্যাঙ্ক টিসি, দ্যাট ইজ ইজিয়ার দেন আরসি, ফাইনালি সবচেয়ে হার্ড হচ্ছে সিআর। তো আমরা এটা নিয়ে আমরা পরে চিন্তা করব। এটা আমাদের মাস্ট 100% করতে হবে, এটা আমাদের 100% করতে হবে, এটা আমাদের 80% করতে হবে, এটা আমাদের থ্রি ব্ল্যাঙ্ক টিসি একটু হার্ড, এটা আমাদের 50% হলে হবে, আর এটাতেও আমাদের আমার মতে 60% করলে হবে। ওকে, একটা আরবিটারি পার্সেন্টেজ বলে দিছি, আরবিটারি মানে আমার নিজের ইচ্ছা মতো, বাট বেসড অন মাই এক্সপিরিয়েন্স। ওকে, যে আপনাকে এসি সবগুলো কারেক্ট করতে হবে, ওয়ান মিনিট সবগুলো কারেক্ট করতে হবে, এই দুটো কারেক্ট করলে এগুলোকে বলা হয় লো হ্যাঙ্গিং ফ্রুট, মানে গাছের নিচে যেগুলো ঝুলে আছে আপনি আগে ওগুলাকে টার্গেট করেন, সেই ফলগুলাকে। ওকে, শহীদুর রহমান আমি কি কিছু বলতে চান? ওকে, না, ভুল করে মনে মিউট করছেন, আনমিউট করছেন। ওকে, সো এরপর আমরা যদি এখানে আসি, এটা থেকে বের হই, হাই কোয়ালিটি কোয়েশ্চেন নিয়ে যদি আমরা কথা বলি, আমরা ইটিএ এখানে ভার্বালে হাই কোয়ালিটি কোয়েশ্চেন বলতে আমি এই ব্যাচে এই ব্যাচে ফোকাসটা আমরা যেটা করব সেটা হচ্ছে আহ, আমি এখানে লিখে দিই, আমাদের ফার্স্ট ফোকাসটা থাকবে ইটিএস এর কোয়েশ্চেন থেকে প্যাটার্ন রেকগনিশন করা, প্যাটার্ন রেকগনাইজ করা, যে কি টাইপের পরীক্ষার প্রশ্ন আসলে হচ্ছে। দেন কেএমএফ থেকে হার্ড কোয়েশ্চেন দেখা, সো দ্যাট আচ্ছা আমরা দেখি যে আচ্ছা দুনিয়া এত হার্ড, দুনিয়া যে অনেক কঠিন। আচ্ছা, 3 নম্বর একটা সোর্স আছে, এটা হচ্ছে যে বিগ বুক, এটা হচ্ছে বেসিক্যালি ওল্ড ইটিএস, সো ইউ ক্যান কল দিস সেম, বাট আমি বলি যে বিগ বুকের কোয়েশ্চেন গুলো আলটিমেটলি গ্রেগ ম্যাটের মধ্যে সুন্দর করে গ্রেগ ম্যাট ওগুলা ভিডিওতে ওর বলছে, এগুলো আমার ড্রাইভে আছে, এগুলো আমার কোর্সে যারা থাকবেন আমি আমার ড্রাইভের অ্যাক্সেস দিয়ে দিব, ওখানে আমাদের গ্রেগ ম্যাটের এই এই ভিডিওগুলো দেখলে এটা কভার হয়ে যাবে, জিআরই বিগ বুকের গুলা। আর সেলফ প্রিপারেশনের জন্য আমি একটা জিনিস সবচেয়ে বেশি রেফার করি, বিকজ আমি নিজে এটা পড়েই ভালো করছিলাম, সেটা হচ্ছে ম্যাকুশ। এটা হচ্ছে ফর সেলফ লার্নিং। সো এটা কেমনি ইউজ করতে হবে ফার্দার ডিসকাশন আমরা আমাদের ক্লাসগুলোতে করবো ম্যাকুশের। এটা সেলফ লার্নিং এর জন্য খুব ভালো, স্পেশালি যারা খুব বেশি সময় পাচ্ছে না তাদের জন্য টার্গেটেড প্র্যাকটিসের জন্য খুবই ভালো। তাহলে গ্রেগ ম্যাটের কাজ কি? গ্রেগ ম্যাট গ্রেগ ম্যাট ইজ দ্য গ্রেটেস্ট জিআরই ইনস্ট্রাক্টর অফ দ্য ওয়ার্ল্ড, সোজা কথা, পিরিয়ড। এনিওয়ান সেজ আদারওয়াইজ মিথ্যা বলতেছে, এনিওয়ান হু সেজ আদারওয়াইজ মিথ্যা বলতেছে। গ্রেগ ম্যাট ইজ দ্য গ্রেটেস্ট ইনস্ট্রাক্টর অফ দ্য ওয়ার্ল্ড। হি সিঙ্গেল হ্যান্ডেডলি চেঞ্জ করছে, রেভলিউশনাইজ করে ফেলছে পুরা, একদম পুরা জিআই প্রেপের ব্যাপারটাকে। অনেক এটাকে অনেক এফোর্ডেবল বানায় ফেলছে, চিপ বানায় ফেলছে, আবার এট দ্য সেম টাইম খুব হাই কোয়ালিটি জিনিসপাতি ডেলিভার করছে। ওর ক্লাসেস আর সুপার। আপনি যদি কারো কথা শুনতে না চান, জাস্ট গ্রেগ ম্যাটের ক্লাস করেন, আপনি ভালো করতে পারবেন। ওকে, বাট হ্যাঁ হইতে পারে যে আপনাকে হয়তো কোন ক্লাসের পর কোন ক্লাস দেখবেন, কিসের পর কি করবেন, এটার জন্য হয়তো এই যে আমার মতো বা কারো হেল্প লাগতে পারে। বাট ইফ ইউ ক্যান ফলো গ্রেগ ম্যাট ওর ক্লাস হিসেবে বেস্ট। বাট গ্রেগ ম্যাটের যেটা কনস সেটা হচ্ছে যে গ্রেগ ম্যাটের সাইটে তেমন বেশি কোয়েশ্চেন নাই, সেখানে আবার ম্যাগুস জিতে যায়। ম্যাগুসের যে কোয়েশ্চেন পুলটা সেটা বেশ
ইটিএস লাইক। সো এই ক্ষেত্রে আমি কেন এগুলোকেও কেএমএফ থেকে বেশি প্রেফার করি, এটা এই কারণে বিকজ কেএমএফ এর এক্সপ্লেনেশন দেখা যায় না তেমন ভালো মতো, বা এক্সপ্লেনেশন গুলো খুব বুঝার না। সো জিআরইতে এটা খুব ইম্পর্টেন্ট যে আপনি একটা জিনিস যে পড়তেছেন, এটা পড়ার পর যে আপনি যে ভুল করতেছেন সেই ভুলটা আপনার বুঝতে হবে যে আচ্ছা কিভাবে হইতেছে ভুলটা, রাইট? সো এটাই। এখন আমরা যদি আসি কোয়ান্টে, কোয়ান্টে আমরা খুব কুইকলি গো থ্রু করবো, কারণ আমাদের মেইন ঝামেলাটা হচ্ছে ভার্বালে। আমি কোয়ান্টে গো থ্রু করার পর দেন আমরা হচ্ছে যে কাহুটের গেমটা খেলবো। ওকে, যেটা নিয়ে আপনাদেরকে, যেখান থেকে একজন আপনাদের মধ্যে পেয়ে যাবেন হইতেছে একটা কোর্সের ফ্রি অ্যাক্সেস আর কি, যারা যে সবচেয়ে ভালো করবেন। ওকে, সো এগেইন আমি আবার মনে করাই দিই, যারা হচ্ছে আজকে জাস্ট ফ্রি ক্লাসে জয়েন করছেন তাদের জন্য এটা। যারা অলরেডি এনরোল করে ফেলছেন, সরি, নাথিং ফর ইউ। আপনারা চাইলে জাস্ট দেখতে পারেন, আবার জয়েনও করতে পারেন ইচ্ছা আপনাদের। কোয়ান্টিটেটিভ রিজনিং, এইটা 130 থেকে 170, যথারীতি 2 সেকশন, যথারীতি 27 কোয়েশ্চেন, যথারীতি 12 কোয়েশ্চেন, 15 কোয়েশ্চেন, সেম অ্যাজ ভার্বাল। এখানে কোনো চমক নাই। প্রথমটা যথারীতি বেস, মিডিয়াম ডিফিকাল্টি, পরটা অ্যাডাপ্টেড ডিফিকাল্টি। একটা জায়গায় চেঞ্জ, রিমেম্বার ভার্বাল এটা ছিল 18 মিনিটস, নাও কোয়ান্টে 21 মিনিট। ভার্বাল এটা ছিল 23 মিনিটস, কোয়ান্টে এটা 26 মিনিটস। কেন? ম্যাথ করতে বেশি সময় লাগে, এটা একটা যুগ যুগান্তর থেকে চলে আসা একটা মতবাদ। দ্যাটস ওয়াই অ্যাভারেজ টাইম পার কোয়েশ্চেন 1 মিনিট 45 সেকেন্ড, উইচ ওয়াজ 1 মিনিট 30 সেকেন্ড ফর এটা। আহ কোন সফটওয়্যারটার নাম হৃদয় ভাই? এই যে এখন যেটাতে আমরা এক্সাম নিব সেটা, সেটা হচ্ছে কাহুট। কাহুট, কাহুট, কাহুট লিখে আইওএস এ বা গুগল প্লে স্টোরে আপনারা সার্চ করেন, পেয়ে যাবেন। ওকে, আইওএস মানে অ্যাপল স্টোর বা গুগল প্লে স্টোর, যেটাতে আপনার আছে আপনি জাস্ট ওখানে কাহুট লিখে সার্চ করে পেয়ে যাবেন। ওখানে জাস্ট হচ্ছে একটা মিনওয়াইল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেন, একটা বেসিক অ্যাকাউন্ট, গুগল থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেন। আমি লিঙ্ক দিব ক্লাসে। ওকে, আচ্ছা, সেম থিং অ্যাপ্লাইজ আপনার ফার্স্ট সেকশনে। ওখানে ছিল 9, এটা হচ্ছে এখানে 8। কোয়ান্টি একটু কম পাইলে তাড়াতাড়ি আপনি হার্ড সেকশনে চলে যাবেন। দ্যাট মিনস 8টা বা তার বেশি পাইলে হার্ড সেকশনে। সো দ্যাটস ওয়াই কোয়ান্টে ভালো করা আরো ইজিয়ার হচ্ছে। আমি ইটিএস এর জায়গায় হইলে এটাকে একটু বাড়াই দিতাম। আমি ইটিএস এর জায়গায় হইলে এটাকে একটু বাড়াই দিতাম, কারণ সবাই তো অনেক হার্ড পাইতেছে, মানে সবাই ভালো করতেছে না কোয়ান্টে, এই জন্য আর কি। তো আমি মানে একটু লেভেল প্লেইং ফিল্ড করার জন্য এটাকে হয়তো একটু বাড়াই চিন্তা করতাম, বাট দেন এগেইন এটা এখনো এটাই আছে। দ্যাট মিনস আপনি 8টা পেলে 12টার মধ্যে আপনি সেকেন্ড সেকশন হার্ড পাবেন। 4টা থেকে 7 পাইলে আপনি বেস থেকে মিডিয়াম পাবেন, বেস বা মিডিয়াম একই জিনিস, বেস। আর 3 বা তার কম পাইলে ইজি পাবেন। তো এটা আমরা চাই না, আমরা এইটা চাই না। ঠিক আছে, আমরা কোনটা চাই না? আমরা এটা চাই না, আমরা এটা চাই না। আমরা চাই, আমরা চাই ভার্বালে এটা পাইতে। দেখেন, সরি ভার্বাল বলছি, কোয়ান্টে এটা পাইতে। আমি কিন্তু ভার্বালের সময় বলছি যে আপনি হার্ড বা মিডিয়াম পাইতে পারেন সেকেন্ড সেকশনটা, দ্যাটস ফাইন বিকজ দ্যাটস ভার্বাল। কোয়ান্টে ইফ ইউ ডু নট গেট দ্য সেকেন্ড সেকশন হার্ড, আপনার স্কোর অনেক নিচে চলে আসবে, পার্সেন্টাইল অনেক নিচে চলে আসবে, এবং ওটা দিয়ে আপনার আসলে লাভ হবে না, কারণ ওখানে ভার্বালে তো আপনি খারাপ করবেনই, সাধারণত ধরে নিচ্ছি। তো ভার্বালে খারাপ করবেন, কোয়ান্টে এটা করবেন, সবকিছু মিলায় অবস্থা ভালো হবে না। সো ট্রাস্ট মি, দিস ইজ দ্য ব্রেকডাউন সেকশনের, যে মিডিয়াম সেকশন ব্রেকডাউন দেখেন। কোয়ান্টে ফার্স্ট সেকশনে এরকম ভেরি ইজি, ইজি, মিডিয়াম, হার্ড, ভেরি হার্ড, এরকম। আচ্ছা, আমার কিন্তু যা যা আমি দেখাই, যা যা করাই, আমি সবগুলোর পিডিএফ দিয়ে দিব ক্লাসের পরে আমাদের গ্রুপে, রাইট? সো মানে আমি পার্সোনালি খুব ভালো নোট টেকার ছিলাম না ইউনিভার্সিটি লাইফে। সো এই জন্য আমি তাদের মর্মটা বুঝি যারা এত নোট নিতে পারে না। সো প্যারা নাই, আপনারা just বুঝাতে মন দিবেন। ওকে, যারা যারা কোর্সে এনরোল, আপনারা পরে সবই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবেন, কোর্সের পিডিএফ বলেন বা সবকিছু, বা সবকিছু আপনার আমি সুন্দর মতো গুগল ড্রাইভে একটা সুন্দর মতো সিকোয়েন্সিয়ালি সাজাই দিব, নো ওয়ারিস। সো এটা হচ্ছে নাম্বার অফ কোয়েশ্চেন্স ইউ উইল গেট, অ্যান্ড দিস ইজ দ্য হার্ড সেকশন। হার্ড সেকশনে দেখেন, ওখানে দেখেন মিডিয়াম সেকশনে মিডিয়াম কোয়েশ্চেন ছিল অ্যারাউন্ড 50% কোয়ান্টে, কিন্তু আর হার্ড ছিল 10, আর 10 মিলায় 20%, কিন্তু এখানে হার্ড সেকশন চলে আসবে অ্যারাউন্ড 40%, ভেরি হার্ড 30%। দ্যাট মিনস দে উইল জাস্ট একদম চিপে মেরে ফেলবে আপনাকে, লেবু চিবার মতো করে আপনাকে চিপে একদম সেকেন্ড সেকশন অনেক কঠিন ম্যাথ দিবে। বাট এটা পাওয়ার জন্য আগে আপনাকে প্রথম সেকশনে 8 বা তার বেশি পেয়ে আসতে হবে। ওকে, এটা হচ্ছে অ্যাডাপ্টেড। কেন আমি এখানে হারটা দেখাইছি সেকেন্ড সেকশনে, কারণ হচ্ছে যে আমি চাই না যে আপনার মিডিয়াম দিকে তাকান বা ইজি দিকে তাকান। আমাদের গোল খুবই সিম্পল, ফার্স্ট সেকশনে 12 আউট অফ 12। ও মাই গড, এটা কেমনে পাবো? এটা পারবেন, এটা পারবেন কেমনে? ইজি একটা, ভেরি ইজি একটা, ইজি দুইটা, একের দুয়ে তিন, মিডিয়াম 6টা, 9টা তো এখানেই পারতেছেন।
আর একটু কষ্ট করে তিনটা মিলাতে পারবেন না টাইমের মধ্যে? তাইলে কি ম্যাথ প্র্যাকটিস করলেন, তাই না? না, আমরা তো এশিয়ান মানুষ, আমরা তো ম্যাথ পারি ভালো, তাই না? আমাদের তো একটা ইয়ে আছে না? তো আমরা ফার্স্ট সেকশনে 12 আউট অফ 12 টার্গেট করবো। হ্যাঁ, এখন যদি 10টা হয় বা 11টা হয় হইতে পারে, কিন্তু আমাদের লাইফ অনেক শান্তি হয়ে যাবে যদি আমরা 12 আউট অফ 12 পাই ফার্স্ট সেকশনে। এখন দেখেন, আগে 40টা কোয়েশ্চেন ছিল, এখন 27টা কোয়েশ্চেন। তো প্রতিটা কোয়েশ্চেন ওয়েট স্কেল ওয়াইজ 1.5 এর মতো হচ্ছে। ঠিক আছে, আগে 40টা কোয়েশ্চেন মিলে এক এক করে কন্ট্রিবিউট করতো, এখন 27টা কোয়েশ্চেন মিলে একটা 1.5 করে কন্ট্রিবিউট করতেছে। একটা কোয়েশ্চেন ভুল করা 27টার মধ্যে, চট করে 1.5 কমে যাওয়া, 2 কমে যাওয়া, 1.5 বা 2। সো আপনি যদি ফার্স্ট সেকশনে 12 আউট অফ 12 আর সেকেন্ড সেকশনে 15টার মধ্যে 12 পারেন, এইটার মাধ্যমে আপনি পাবেন হচ্ছে অ্যারাউন্ড 165 or 166। 4-5 অলরেডি চলে গেছে, 4-5 অলরেডি চলে গেছে। আর পার্সেন্টাইল হিসাবে এটা মনে হয় 70 দিকে চলে আসতেছে মনে হয়। সো এর নিচে তো আপনার নামা উচিত হবে না কোয়ান্টে। আর এর নিচে নেমে গেলে আপনি তখন ওখানে ভার্বালে খারাপ হয়ে যাবে আর কি, ঠিক আছে? সো আমাদের টার্গেট হবে 165, এই যে যা বলছিলাম, হ্যাজ আই গেস্ট 70th পার্সেন্টাইল, অ্যারাউন্ড 70th পার্সেন্টাইল, অ্যারাউন্ড 70th পার্সেন্টাইল, হ্যাঁ, অ্যারাউন্ড 70th পার্সেন্টাইল হচ্ছে 165+। তো 160+ হচ্ছে গুড এনাফ ফর মেনি গ্র্যাড স্কুলস, মেনি গ্র্যাড মানে গ্র্যাজুয়েট স্কুলের জন্য এটা 160+ গুড এনাফ। বাট আপনাকে একটু বুঝতে হবে যে আপনি আসলে রাইট জায়গাতে করতেছেন নাকি, ঠিক আছে? তো বুঝবেন আর কি, এটা আপনার উপর ছেড়ে দিচ্ছি আমি। ওকে। সো এখানে কিছু কথা আছে যে ফর টপ স্কুলস অর হাইলি কম্পিটিটিভ প্রোগ্রামস রিকোয়ারিং ম্যাথ এক্সপার্টিস, তখন আপনার জাস্ট 165 থেকে 170 যেতে হবে, ঠিক আছে? যারা হাইলি কম্পিটিটিভ প্রোগ্রাম, তখন আপনার পার্সেন্টাইল স্কোরটা ম্যাটার করবে। তো এটা আপনাকে জাজমেন্ট করতে হবে, ওকে, যে আপনি কোন টাইপের প্রোগ্রামে যেতে যাচ্ছেন। বাট হিয়ার্স দ্য ক্যাচ, যে টু স্কোর এ পারফেক্ট 170, আপনাকে ফার্স্টে আগে আপনার ফার্স্ট জার্নিটা স্টার্ট করতে হবে 130 থেকে, তারপর 140-তে, তারপর 150-তে, দেন 165, দেন 170। ডিড ইউ গেট মাই পয়েন্ট? ব্যাপারটা হচ্ছে বিরাট কোহলির মতো, লাইক ও হইতেছে সবচেয়ে ভালো ব্যাটসম্যান, হ্যাঁ, দুনিয়াতে, কিন্তু ও মানে ডাকও খাইতে পারে কোন একটা এক্সামে, মানে কোন একটা এক্সাম বলেছে কোন একটা খেলাতে। সো আলটিমেটলি এই যে ভালো করতে হবে, মানে ও যে ভালো করবে ব্যাটিং এ, বা আপনি যে 170 পাবেন, আপনাকে প্রথমে শুরু করতে হবে কম দিয়ে। সো দ্যাট মিনস আচ্ছা, এখানে না যাই, এখানে এখানে ব্যাকে যাওয়ার দরকার নেই। পারফেক্ট স্কোরার্স, দ্যাট মিনস মেইনটেইন এই হায়ারার্কিটা কি করে, ওরা আগে ভেরি ইজি কোয়েশন গুলো আগে করে, টাইম বাঁচায় ফেলে, তারপর ইজি কোয়েশন গুলো করে, তারপর মিডিয়াম করে, তারপর হার্ড করে, তারপর ভেরি হার্ড করে। এটা নিয়ে গ্রেগ ম্যাটের টাইম ম্যানেজমেন্টের একটা অ্যামেজিং ভিডিও আছে, আমি আপনাদেরকে দেখতে বলবো। আমি নিজেও একটা ইন ক্লাস আপনাদেরকে একটা মক দিয়ে দেখাবো যে কেমনে টাইম কেমনে করতে হয়, কেমনে দিতে হয় পরীক্ষা, ঠিক আছে? সো দিস ইজ দ্য হায়ারার্কি। সো ইউ নিড টু লিভ ইউর ইগো, যে আপনি একটা কঠিন অঙ্ক পারতেছেন না, ওটা নিয়ে টাইম নষ্ট করবেন না, এটা করা যাবে না, ঠিক আছে? ইউ ক্যান কাম ব্যাক টু দ্যাট লেটার। সো আপনার এই টু এইজ দ্য টেস্ট আপনার দরকার হচ্ছে যে মেইনলি ফার্স্ট অফ গুড ফাউন্ডেশন। এটা মোরলেস আমাদের অনেকেরই থাকে, আমরা যারা এশিয়ান মানুষ খুব খারাপ পারি না আমরা ম্যাথ, বাট কিছু কনসেপচুয়াল ব্যাপার স্যাপার হয়তো ল্যাকিং আছে, ওগুলো আপনাদের কিছু ভিডিও দেখে শিখতে হবে। এগুলো ভিডিও দেখার জন্য ম্যাগুস, গ্রেগ ম্যাটের সুন্দর সুন্দর লেসন্স আছে, ম্যানহাটনের ম্যাথ স্ট্র্যাটেজিস বই আছে, এগুলো পড়তে পারেন, বা আমাদের ক্লাসে অনেক কিছু কথা হবে। স্ট্র্যাটেজি বুঝতে হবে, যেটা বুঝার জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে ইটিএস এর অফিসিয়াল ম্যাটেরিয়াল গুলা। মানে কোয়েশ্চেন মার্ক দিয়ে আমি বুঝাচ্ছি যে আসলে এটা কি জিনিস, সেটা আপনারা আই থিঙ্ক অলরেডি জানেন। সো দেন ফাইনালি প্র্যাকটিস। প্র্যাকটিসটা ডেফিনেটলি হাই কোয়ালিটি প্র্যাকটিস। প্র্যাকটিস করতে থেকে অনেক জায়গা থেকে করা যায়, ম্যারাথন 5LB, জিম্যাট, কেএমএফ, ইটিএস, ম্যাঘুস, অনেক কিছু জায়গা থেকে করা যায়। সো এগুলো নিয়ে আমি ফার্দার ক্লাসে আর ডিটেলসে কথা বলবো। সো এটা নিয়ে আর কোনো কথা নাই, এটা আমরা অলরেডি বলে ফেলছি, এটা আমরা বলে ফেলছি একটু একটু করে, যে টেস্ট প্রেপ ইন্ডাস্ট্রি, আমরা টেস্ট মেকিং এর ইন্ডাস্ট্রিটা অলরেডি বলছি বলছি। জিটিএস হচ্ছে যে জিআরই বানায়, তো জিম্যাট কে বানায় হচ্ছে জিম্যাক। জিম্যাট হচ্ছে একটা এক্সাম যেটা বিজনেস স্কুলগুলো দেয়, বাট বিজনেস স্কুলের মানুষজন এখন আস্তে আস্তে এটাতে সুইচ করতেছে। তো এখন একটা যে জন্য এটা বলছি সেটা হচ্ছে ইটিএস আর জিম্যাক একসময় ফ্রেন্ড ছিল। সো এই জন্য জিম্যাটের কোয়েশ্চেন গুলো একসময় আগে ইটিএস লিখতো। সো এই বইটা দেখবেন যে বাংলাদেশে পাওয়া যায়, এটা 40th এডিশন বলে সেল করে, বাট এটা আসলে হচ্ছে 10th এডিশন অ্যাকচুয়ালি। বাট সামহাও কেন যে 14th এডিশন লিখে এভাবে সেল করে। এই বইটার সফট কপি নাই, এই বইটার হচ্ছে যে হার্ড কপি পাওয়া যায় নীলক্ষেত বা এগুলোতে। এইটা কিন্তু রিটেন বাই ইটিএস, ইটিএস লিখছিল। তো এখানে টোটাল 441টা ম্যাথ আছে, দোজ আর ভেরি নাইস ম্যাথ। ওকে, এগুলো ইটিএস এর প্যাটার্নের সাথে যায়। এমনি একটা জানাই রাখলাম, ইটিএস এর ম্যাটেরিয়াল বলতে আমি বুঝাচ্ছি ইটিএস এর অফিসিয়াল গাইড, ইটস দ্য নিউয়েস্ট অফিসিয়াল গাইড। এটা হচ্ছে ইটিএস এর কোয়ান্টিটিভ রিজনিং গাইডটা।
অ্যান্ড ইটিএস এর ওল্ড জিম্যাট বইটা, সাথে ইটিএস এর ওল্ড জিআরই বিগ বুক, যেটা আমি ট্রাভেলের সময় বলছি, ছবি দেখানো আছে এখানে। এই বিগ বুকে শুধুমাত্র হার্ড কোয়েশ্চেন অ্যান্ড চার্ট কোয়েশ্চেন, মানে চার্ট মানে হচ্ছে ডিআই কোয়েশ্চেন, ডেটা ইন্টারপ্রিটেশন কোয়েশ্চেন। এত কিছু বোঝা লাগবে না, জাস্ট এটুকু জেনে নেন এগুলো সবগুলা এই গ্রেগ ম্যাটের ভিডিওস আছে। তো দেয়ার আর ভিডিও সলিউশনস অফ অল দ্য হার্ড ম্যাথ ফ্রম জিআরই বিগ বুক। তো এইগুলো দেখলে আপনার ম্যাথের কনসেপ্ট অনেক ক্লিয়ার হয়ে যাবে যে জিআরই কোয়েশনগুলো কিরকম হবে। এছাড়া পাওয়ার প্রেপ 1 2, পাওয়ার প্রেপ প্লাস 1 2 3, এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। এগুলো হচ্ছে মক টেস্ট ইটিএস এর। অ্যান্ড টপিক ওয়াইজ মাস্টারির জন্য আপনার লাগে ম্যারাথন 5 থার্ড এডিশন, ম্যাগুসের অনলাইন কোয়েশ্চেন্স। ম্যাগুসের কথা আমি ক্লাসের মধ্যে বলবো, আমাদের কিভাবে ম্যাগুস বেস্ট ওয়েতে ইউজ করতে হবে। অ্যান্ড যেটা আমাদের সবচেয়ে এখন ইম্পর্টেন্ট জিনিস, কেএমএফ, যেটা আমাদের এই কোর্সে খুব ফোকাস দেওয়া থাকবে, সেটা হচ্ছে কেএমএফ এর 170 টেস্ট পয়েন্ট। এখানে অ্যারাউন্ড 800 থেকে 600 ম্যাথ, 800 বা কিছু ক্ষেত্রে 600 হয়তো, এরকম এতগুলো ম্যাথ আছে। এগুলো টপিক ওয়াইজ ম্যাথ, কিছু এক্সট্রিমলি হার্ড, বা দিজ আর টপিক ওয়াইজ। তো এই ম্যাথগুলা কেএমএফ এর করতে হয়, এবং এই ম্যাথগুলা কেএমএফ এর যে 74টা সেটের, কে 74 সেট সেট টাইম প্র্যাকটিসের জন্য। এগুলো আপনি টাইম প্র্যাকটিস করতে পারেন, মানে টাইম ধরে মক টেস্ট দিতে পারেন, অথবা আপনি আহ অথবা আমরা হচ্ছে যে মানে আমরা এখান থেকে কিছু কিছু ম্যাথ দেখাই দিব ক্লাসের মধ্যে। এখানে টোটাল 1000 ম্যাথস আছে, 12 and 15 কোয়েশ্চেন সেট করে করে এভাবে 74 সেট বানাইছে। বেস অ্যান্ড হার্ড ওরা বলে, বাট দিন শেষে আমার কাছে মনে হচ্ছে সবগুলাই খুবই হার্ড টাইপের আর কি দিন শেষে কেএমএফ এর ম্যাথ গুলা। সো ওটা ওদের ঠিক ভরসা নাই। আমি যেটা করবো এই কোর্সে, একটু বলি, এই কোর্সে যেটা হবে, এই কেএমএফ এর এই 74 সেটের ম্যাথ অ্যান্ড এই এই যে টপিক ওয়াইজ যে 170 টেস্ট, যে টেস্ট পয়েন্টে যে টপিক ওয়াইজ যে ম্যাথ, এইগুলাকে আমরা খুব জোর দিব। আমরা ইটিএস এর ম্যাথ অল্প করায় আমরা কেএমএফ এ চলে যাব এই কোর্সে। ঠিক আছে, যেহেতু এই কোর্সটা খুব ফাউন্ডেশন কোর্স হবে না, ফাউন্ডেশন কোর্স আমাদের আছে আলাদা। ঠিক আছে, ওকে। সো এখানে কিছু কথা, যে আপনি এত হার্ড ম্যাথ করতেছেন জাস্ট টু ফাইট ইজি, ওকে, ইউ নিড টু ট্রেন হার্ড টু ফাইট ইজি। সো ইফ ইউ টেস্ট ইউর লিমিট, তাহলে হইতেছে যে আপনার টু টেস্ট ইউর লিমিট, আপনার বেসিক্যালি ইউ নিড টু প্র্যাকটিস অন হার্ড ম্যাথস, এটাই। বিকজ এটা একটা কথা, কমন কথা, যে আপনি যদি যত বেশি হার্ড অঙ্ক করে যাবেন একটু, মানে যেটা পরীক্ষা থাকবে তার থেকে বেশি হার্ড ম্যাথ যদি করে যান, এক্সামে গিয়ে এক্সামের হার্ড ম্যাথ আপনার কাছে ইজি লাগবে। এটা আমারও হয়েছিল। তো আমি আমি যেটা করছিলাম, আমি খুব জিম্যাটের ম্যাথ করছিলাম, খুবই জিম্যাটের ম্যাথ করছিলাম, যেহেতু আমি আইবি প্রিপারেশন নিয়েছিলাম। তো আমার জিম্যাটের খুব হার্ড ম্যাথ গুলো করা হয়েছিল। সো ফলে আমার খুব কাজে লাগছে। তো এটার জন্য আপনি যেটা করতে পারেন, কোয়ান্টে দুইটা ওয়েবসাইট আছে, অনেকে হয়তো জানেন, জিম্যাট ক্লাব, আর একটা হচ্ছে প্রেপ ক্লাব ফর জিআরই, বা জিআরই মাই প্রেপ ক্লাব, এরকম। এটা বেসিক্যালি ওদেরই সিস্টার বা ব্রাদার, যেটাই বলেন। জিআরই প্রেপ ক্লাব বেসিক্যালি জিম্যাট ক্লাবেরই ভাই। জিম্যাট ক্লাব খুব ভালো একটা ওয়েবসাইট, যে কোনো ম্যাথ আপনি দেখবেন যে কম বেশি এখানে পাওয়া যাবে। ওকে, গ্রেগ ম্যাট অ্যান্ড ম্যাগুসের অ্যাক্সেস তো পাওয়া যাবে এই কোর্সে। না পাওয়া, আমি গ্রেগ ম্যাট অ্যান্ড ম্যাগুসের অনেকগুলো ভিডিও লেসন্স, যেগুলো বা বেশ কিছু কোয়েশ্চেন হচ্ছে আমার ড্রাইভে আছে। আর যেগুলো হচ্ছে যে আপনার এক্সট্রা কিনতে হতে পারে, সেটা হচ্ছে ম্যাগুসের সেটা আপনাকে আমি কম টাকায় কেনার ওয়ে দেখাই দিব ক্লাসের মধ্যে, ঠিক আছে সাকিব ভাই? ওকে। আর এমনি তো ধরেন হচ্ছে যে আপনি গ্রেগ ম্যাটের যা 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 ভিডিও দেখা লাগে, যা যা আমি সাজেস্ট করবো, গ্রেগ ম্যাটের কোয়ান কনসেপ্ট সিরিজ থেকে শুরু করে অনেক কিছু, বা ভার্বাল সিরিজ গুলা, সেগুলো আমি আমাদের ড্রাইভে পেয়ে যাবেন, নো ওয়ারিস, ঠিক আছে? ওকে। আচ্ছা, আর যেটা ম্যাগুসের কথা বললাম, সেটাও আমি খুবই আপনাকে ওয়ে দেখাই দিব, নো ওয়ারিস। আচ্ছা, মানে অ্যাকচুয়াল বইটা দিয়ে অনেক টাকা দিয়ে কিনতে হবে না, দেয়ার্স এ ওয়ে। ওকে, সো ফর প্রপার এক্সপ্লেনেশন অফ এনি ম্যাথ, আপনি এই দুটা ওয়েবসাইট খেয়াল করবেন। ইউ ক্যান অ্যাভয়েড সাম এআই অ্যাপস, বিকজ চ্যাট জিপিটিতে ম্যাথ একটু ভুল দেয় অনেক সময়। সো একটু কেয়ারফুল থাকতে হবে। ও মানে অনেক সময় ঠিক আছে, বাট মাঝে মাঝে একটু উল্টাপাল্টা বুঝায়, বা ওদের এক্সপ্লেনেশনটা ঠিক সলিড না, যেটা আমাদের জিআরই যে ইনটুইটিভ অ্যাপ্রোচটা, সেটা হয় না। ওকে, সো ইনটুইটিভ অ্যাপ্রোচ বলতে কি বুঝাচ্ছি, আপনি দেখবেন যে জিআরই অনেকগুলো ম্যাথে আপনাকে কোনো ক্যালকুলেশনই করতে হবে না। আপনি জাস্ট অঙ্কটা দেখে বুঝে যাবেন যে এটা আসলে অঙ্ক না, এটা জাস্ট একটা জাস্ট লজিক। ইটস লাইক সলভিং এ পাজল। ওকে, সলভিং এ রিডল, একটা ধাঁধা রিজল সলভ করার মতো। সো এইগুলা এইগুলো আপনি তখনই পারবেন, বাই দ্য ওয়ে, যখন ইউ হ্যাভ ভেরি ভেরি নাইস ম্যাথমেটিক্যাল কনসেপ্ট। আপনার ম্যাথমেটিক্যাল কনসেপ্ট যদি ভালো না থাকে, ম্যাথের কনসেপ্ট যদি খারাপ থাকে, তাহলে আপনি রিজনিং ধরতে পারবেন না। তখন আপনাকে ওই ধরে ধরে ওই ক্যালকুলেশন করতে হবে, অনেক অনেক ক্যালকুলেশন করে করে অনেক কাহিনী করে অঙ্ক করতে হবে। সো উই ওয়ান্ট টু অ্যাভয়েড দ্যাট। আমরা একটু ইনটুইটিভ ওয়েতে, একটু মানে রিজনিং ওয়েতে আমরা করার ট্রাই করব। বাট দেন এগেইন, একটা হায়ারার্কি আছে, চট করে কাউকে রিজনিং মানে ইনটুইটিভ ওয়ে দেখানো যাবে না। একটা স্টেপ বাই স্টেপ ব্যাপার আছে। সো এটা আমি আমি দেখবো না পরীক্ষা ক্লাসের মধ্যে, সমস্যা নেই। সো এটাকে বলে সলভিং হায়ারার্কি।
যেটা একটু আগে মাত্র বলতেছিলাম। কিছু কিছু ম্যাথ আপনি পাবেন যেগুলো হচ্ছে ভেরি ইজি লেভেলে, যেগুলো জাস্ট চোখে দেখে আপনি বুঝে যাবেন 20 সেকেন্ডের মধ্যে ম্যাথ ডান। কিছু ম্যাথ আপনি জাস্ট মেন্টালি করতে পারবেন, আপনাকে কোনো স্ক্র্যাচ পেপার যে ইউজ করতে হয় ওটা করতে হবে না, আপনি জাস্ট হয়তো 40-45 সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারবেন। স্ক্র্যাচ পেপার, জিআরইতে ইউ উইল হ্যাভ এ স্ক্র্যাচ পেপার। এই স্ক্র্যাচ পেপারে, এই স্ক্র্যাচ পেপারটার মানে হচ্ছে আর রাফ পেপার, সোজা কথা স্ক্র্যাচ পেপার না, রাফ পেপার। ইউ উইল হ্যাভ স্ক্র্যাচ পেপার অ্যান্ড পেন্সিল। এই স্ক্র্যাচ পেপার অ্যান্ড পেন্সিল নিয়ে আপনি পরীক্ষা দিবেন। এই পরীক্ষাটা যখন দিবেন আপনি কিন্তু এটা ভার্বালও ইউজ করতে পারবেন, কোয়ান্টি ইউজ করতে পারবেন। তো যখন যখন আপনার রাফ করতে হবে আপনি এটা ইউজ করতে পারবেন। সো অবভিয়াসলি যেহেতু ম্যাথের পরীক্ষা, আমাদের রাফ করতে হবে, আমরা স্ক্র্যাচ পেপারে করব। কিছু কিছু ম্যাথ আপনি স্ক্র্যাচ পেপারে করে আপনাকে করতে হবে, জাস্ট আপনি মেন্টালি বা চোখে চোখে করতে পারবেন না। ওকে, ইনটুইটিভ ওয়েতে করতে পারেন, কিছু কিছু আপনাকে লিখতে হবে, সেগুলো হয়তো লেস দেন 1 মিনিটের মধ্যে হবে। আর কিছু কিছু ম্যাথে দেয়ার উইল বি অ্যান অন স্ক্রিন ক্যালকুলেটর উইচ ইউ নিড টু ইউজ, সেটা ইউজ করতে হতে পারে। এটা কোনো করা কোনো দোষের কিছু না অন স্ক্রিন ক্যালকুলেটর ইউজ করা। যেমন ফর এক্সাম্পল ইফ আই এম গিভেন দিস যে 17 × 1.83, আমি এটা জীবনও মেন্টালি করা ট্রাই করবো না। এটা যদি কেউ মেন্টালি করতে চায় তাহলে ওর রিজনিং এর সমস্যা। এটাই রিজনিং এর পরীক্ষা, যে আমাকে এমন একটা ম্যাথ করতে দিচ্ছে এখানে যেটা আমি ক্যালকুলেটারে করতে ছাড়া, ক্যালকুলেটর ছাড়া করতে পারবো না। ওয়াই এম আই ডুইং দিস মেন্টালি, বা ওয়াই এম আই ডুইং দিস অন স্ক্র্যাচ পেপার? নো নিড, এটা আপনি করবেন ক্যালকুলেটরে। আমি যে মনে করি যে আমি 168 পাইছি, বা যারা যারা হয়তো 170 পাইতেছে, দেখবেন তাদের একটা কমন ক্যারেক্টারিস্টিক্স আছে সবার, সেটা হচ্ছে যে সবাই রেসপেক্ট দেয়, প্রপার কোয়েশ্চেনকে প্রপার রেসপেক্ট দেয়। ওকে, যে মানে ব্যাটসম্যান যেরকম প্রপার রেসপেক্টটা দেয়, কোন একটা বল খুব বাজে এটাতে ছক্কা পিটায়, কোন একটা বল ভালো ছেড়ে দেয় বা ঠেকায়। সিমিলারলি যে প্রশ্নটা আপনি জানেন যে ইজি, খুবই ইজি, আপনি জানেন এটা, আপনি এনাফ পার পারসন, জাস্ট ডু দিস ভেরি ফাস্ট। কিন্তু যেই প্রশ্নটা আপনি হচ্ছে যে আহ, কি বলে এটাকে, আপনি জানেন যে আপনি ভুল করে ফেলতে পারেন, আপনি নিজের বিপদ ডাইকেন না প্লিজ। ওকে, অনুরোধ করতেছি। ওকে, তো তখন আপনি এটা করবেন, তো দেখবেন যে তারা এটা করে, যারা যারা ভালো 170 পাইতেছে, বা খুবই খুবই ভালো স্কোর করতেছে, একদম হয়তো নিয়ার পারফেক্ট হয়তো আমার মতো, বা 170 পাইতেছে, তারা এটা মেনটেন করে। ওকে, এটা মেনটেন করে খুব সিম্পলি, তারা জাস্ট বুঝে আমার এবিলিটি ওয়াইজ এটা হচ্ছে ব্যাপার। ওকে, সো এখানে একটা কথা আছে কমন, যে নো ম্যাথ শুড টেক মোর দেন 2 মিনিটস জিআরিতে। যদি কোনো ম্যাথ 2 মিনিটের বেশি নেয়, দ্যাট মিনস ইউ আর ডুইং ইট দ্য রং ওয়ে, দ্যাট মিনস ইউ আর ডুইং ইট দ্য রং ওয়ে। সো এর মানে আপনি প্রপার জিআরই রুল ফলো করতেছেন না, মানে ইটিএস যেটা চাচ্ছে আপনার কাছে আপনি সেই ওয়েতে করতেছেন না, আপনি অনেক কিছু করে ফেলতেছেন। তো সেগুলো নিয়ে বিস্তারিত আমাদের ক্লাসে অনেক অনেক কথা হবে, ঠিক আছে? তো এই বাটের আগে এটা আরেকবার বলি, নো ম্যাথ শুড টেক মোর দেন 2 মিনিটস, ইফ আদারওয়াইজ ইউ আর ডুইং ইট দ্য রং ওয়ে। বাট বাট এক্সামের সময় অলওয়েজ প্রায়োরিটাইজ অ্যাকুরেসি ওভার স্পিড। দ্যাট মিনস এক্সামে, ইভেন প্র্যাকটিসের মধ্যেও, প্র্যাকটিসের সময়ও, এক্সামে আপনি যদি জানেন যে আচ্ছা ঠিক আছে 2 মিনিটে বেশি নেওয়া ঠিক না, বাট একটা ম্যাথে আমি 4 মিনিট লাগতেছে, আমার ধরেন আপনার সব ম্যাথ হয়ে যেতেছে আর দুইটা ম্যাথ বাকি আছে, আপনি জানেন যে এই ম্যাথটা আপনি 4 মিনিট ছাড়া করতে পারবেন না, এটার ইনটুইটিভ ওয়ে আপনার জানা নাই, তখন কি করবেন? ছেড়ে দিবেন যে না আমি ইনটুইটিভ ওয়েতে করতে পারতেছি না, আমি করবো না ম্যাথ? না, আপনার সময় আছে, আপনার 4 মিনিটে করতে হলে করবেন। as long as you are getting the accurate, you are getting the math accurately, no worries. ওকে, বাট এখন আপনি আবার এটার মানে এটা ভাইবেন না যে আপনি এখন একটা ইজি ম্যাথকে বাদ দিয়ে 4 মিনিটের পিছনে বসবেন, না না না, সেটা না। আপনার সবকিছু করা হয়ে গেছে, ইউ আর লেফট উইথ 8 মিনিটস, হইতে পারে এরকম, কিন্তু আপনার কাছে দুইটা বাজে ম্যাথ আছে, ওই যে দুইটা ভেরি হার্ড লেভেলের আনফিজিবল ম্যাথ থাকে কিছু, যেগুলো আমি করতে গেলে অনেক সমস্যা। ওই দুইটা ম্যাথের মধ্যে অ্যাটলিস্ট একটাকে আপনি 5 মিনিট নেন বা 4 মিনিট নেন, মিলাইতে পারবেন, মিলাই ফেলেন, কিছু করার নাই। ইনটুইটিভ ওয়ে সবসময় করতে পারবেন না আপনি। ওকে, এত ইনটিউশন নিলে তো সবাই আমরা পণ্ডিত হয়ে যেতাম আর কি। সো কোয়ান্টের ভার্বালে যেমন কোয়েশ্চেন টাইপস দেখাইছি, কোয়ান্টের কোয়েশ্চেন টাইপস হচ্ছে এরকম মাল্টিপল চয়েস এমসিকিউ, যেটা উইচ দ্য মোস্ট কমন টাইপ, একটা পিক করতে হয়। মাল্টিপল সিলেক্টে একটা বা তার বেশি পিক করতে হয়। সো ওয়ান অর মোর অ্যান্সার দিতে পারে, এগুলো এরকম স্কোয়ার টু করে থাকে। এগুলো আমরা নেক্সট দিন দেখাবো, কোয়েশ্চেন টাইপ নিয়ে আমাদের ডিটেলস কথাবার্তা হবে, এটা এটা আমাদের লাস্ট স্লাইড। সো নিউমেরিক এন্ট্রি, এটা হচ্ছে একটা নাম্বার এন্টার করতে হয়। আর কোয়ান্টিটিভ কম্পারিজন, দিস ইজ আ ভেরি জিআরই অরিজিনাল ইটিএস, একদম নিজস্ব কোয়েশ্চেন এটা, এটা আর কোথাও নাই দুনিয়াতে, জিআরই ছাড়া আর কোথাও কোয়ান্টিটিভ কম্পারিজনের কোয়েশ্চেন নাই, ঠিক আছে? মানে অন্য কোথাও যদি এটা থাকে তার মানে জিআরই কে কপি করছে, এটা অন্য কেউ জিম্যাট এসএটি কারোর মধ্যে নাই, এটা এটা একদম জিআরই ইউনিক। নেক্সট ক্লাসে আমরা কোয়েশ্চেন্স, কোয়েশ্চেনের টাইপ নিয়ে কথা বলবো। অ্যান্ড অবভিয়াসলি যারা যারা এনরোল করতেছেন তাদের প্রত্যেকের সাথে পার্সোনালি আমি কথা বলবো, ইন্ট্রো হব।